দেখো, তো আমাদের আজকে ফিজিওলজি, তোমরা জানো যে আজকে ফ্রাইডে বা শুক্রবার, তো এই জন্য আমাদের ফিজিওলজি। আমাদের লাইফ সায়েন্সে কিছু কিছু টপিক রয়েছে যেগুলো শুধুমাত্র পড়ে মনে রাখলেই হয় না, সেগুলোকে বুঝে নিতে হয়, তাই না? কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, না হলে একটু কোশ্চেন ঘুরিয়ে দিলে সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা দিতে পারি না। তো তার মধ্যে যে টপিকটা আমরা আজ আলোচনা করব, ওই টপিকটাও কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। তো আমরা আজকে তোমাদের বলেছিলাম যে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, এনজাইম নিয়ে। ঠিক আছে, এনজাইমের যে পোর্শনটা রয়েছে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। ফিজিওলজির মনে হচ্ছে আজকে 3 নম্বর ক্লাস, তাই তো? আজকে 3 নম্বর ক্লাস ফিজিওলজি। কারণ আমাদের ক্লাস শুরু যে সপ্তাহ হয়েছিল, সেখানে শুক্রবার আমাদের ফিজিওলজি শুরু হয়েছিল, এবং তারপরের সপ্তাহে আমাদের ফিজিওলজি হয়েছিল, এবং আজকে ওই ক্লাসটাকে নিলে 3 নম্বর ক্লাস হচ্ছে। তো দেখো, তো এই এনজাইমের ক্ষেত্রে প্রথমে আমরা খুব বেসিক জিনিস আমরা জানবো, কারণ এনজাইমের ক্ষেত্রে এই জিনিসগুলো না জানলেই নয়। ফার্স্ট, তোমরা জানো যে সবাই পড়েছো যে এনজাইম হচ্ছে একটা বায়ো ক্যাটালিস্ট। ঠিক আছে, বায়ো ক্যাটালিস্ট অর্থাৎ মেনলি তোমরা এনজাইম নাম শুনলেই যেটা মনে হয় যে এটা একটা রিয়াকশনের রেটটাকে ইনক্রিজ করে দেয় বা বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দেয়, তাই না? তো সেক্ষেত্রে এটা মেনলি কিভাবে কাজ করে, না, এটা আমরা খুব সিম্পল ভাবে যদি দেখি, ধরো এখানে নিচে দেখানো হয়েছে, দেখো যে তোমার কোন একটা সাবস্ট্রেট রয়েছে। আমরা সাবস্ট্রেট হিসাবে সাপোজ ধরলাম কি যে CO2 আর হচ্ছে কি H2। তাহলে এখান থেকে কি তৈরি হয়? তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড এবং জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি, H2CO3 তৈরি হয়। এবার এই বিক্রিয়াতে নর্মালি আমরা দেখতে পাই, যদি উইদাউট এনজাইম আমরা দিই, তাহলে সেখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, আর এখানে একটা এনজাইম লাগে, তার নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেজ। এটা জাস্ট আমাদের উদাহরণের সাপেক্ষে বলা হচ্ছে। তাহলে এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা যদি আমরা দিই এখানে, তাহলে এখানে বিক্রিয়া যে গতিবেগটা বা বিক্রিয়ার যে রেটটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে, এবং খুব তাড়াতাড়ি করে এই তোমার H2CO3 তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এনজাইম হচ্ছে এমন এক তোমার হচ্ছে কি প্রোডাক্ট, মানে এমন একটা, ধরো তোমরা বলতে পারো ক্যাটালিস্ট, যেটা কি করছে, না বিক্রিয়ার রেটটাকে এসিলারেট করে দিচ্ছে, অর্থাৎ অনেকটাই ইনক্রিজ করে দিচ্ছে, যার কারণে আমরা প্রোডাক্টটাকে ইজিলি পেয়ে যাচ্ছি। তো দেখো, আমরা প্রথম থেকেই দেখানোর চেষ্টা করব যে তোমরা জানো যে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন হয়, দিয়ে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন হলে ডিএনএ তৈরি হয়। এবার ট্রান্সক্রিপশন সেখানে হলে কি তৈরি হয়, না এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ আবার তোমরা জানো এখানে যদি ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশন, সেখান থেকে প্রোটিন তৈরি হয়। এবার সেই প্রোটিনের কি হয়, না মডিফিকেশন হয়। ঠিক আছে, মডিফিকেশন, প্রোটিন মডিফিকেশন। প্রোটিন যখন মডিফিকেশন হয়, সেখানে নর্মালি এনজাইম তৈরি হতে পারে, হরমোন তৈরি হতে পারে, বা সেই প্রোটিন অনেক সময় স্ট্রাকচারাল প্রোটিন হয়ে আমাদের বডি বিল্ডিং এ সাহায্য করে। এবার এই যে এনজাইম যেটা আমরা বলছি, তাহলে এনজাইমের যদি আমরা ক্যারেক্টার দেখি, তাহলে মেনলি সেটা প্রোটিনিয়াসিয়াস হয়, তবে বিভিন্ন হতে পারে, আমরা একটু পরে আসবো। তাহলে মেনলি প্রোটিনিয়াসিয়াস। এবার এই এই যে তোমার হচ্ছে এনজাইম, সেটা বায়োক্যাটালিস্ট হিসাবে কাজ করছে। ঠিক আছে, এবং সেটা তোমার হচ্ছে, দেখো, না প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করে, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করছে, তাই না? তো এই জন্য আমরা প্রথমে এখানে লিখি যে, দেখো, এসিলারেট রেট অফ দ্য রিয়েকশন, অর্থাৎ রিয়েকশন রেটটাকে হচ্ছে কি বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই এনজাইম কি করে, না বিক্রিয়ার রেটটাকে এসিলারেট করে দেয়, অর্থাৎ বিক্রিয়ার রেটটাকে বাড়িয়ে দেয়। তো এখানে তোমাদের দেখতেই পাচ্ছ সাবস্ট্রেট এ দেখানো হয়েছে, সেখানে এখানে আমরা কি দিচ্ছি, না এনার্জি দিলে তবে গিয়ে প্রোডাক্ট তৈরি হয়। ঠিক আছে, এবার যদি তুমি এই সাবস্ট্রেট এ থেকে প্রোডাক্ট তৈরি করো, দেখো এখানে এনজাইম দিলে প্রোডাক্ট তৈরি হয়েছে বি। তবে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, না এখানে মেনলি এই এ সাবস্ট্রেট থেকে আমরা বি প্রোডাক্ট তৈরি করার জন্য যে পরিমাণ এনার্জি দিচ্ছি, তাহলে এখানে যদি আমরা এনজাইম দিয়ে দিই, তাহলে সেখানে এনার্জির কনজাম্পশনটা অনেকটা কমে যায়, অর্থাৎ উইদাউট বা কম এনার্জিতে এটা কি হয়, না সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়। এটা সাবস্ট্রেট, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্টটা তৈরি হয়ে যায়। এবার দেখো এখানে
যে জিনিসটা আমরা না বললেই নয় সেটা হচ্ছে কি তোমার এই যে কোনো একটা এনজাইম দেওয়ার জন্য সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং কম এনার্জি লাগছে, তাহলে কি এমন তোমার হচ্ছে কি ঘটনা ঘটছে যার কারণে কোনো সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য খুব কম এনার্জি লাগছে। তো দেখো একটা এনার্জির নাম তোমরা শুনে রাখো, একটা টার্ম না শুনলে মানে না জানলেই নয়, সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে, বা এটাকে আমরা বাংলায় কি বলি, সক্রিয়করণ শক্তি। কি বলা হয়? সক্রিয়করণ শক্তি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি বলতে আমরা কি বুঝি? না দেখো এই যে এখানে দেখানো হয়েছে যে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, আমরা এখানে কি দিচ্ছি না, যদি এনজাইম দিই, দেখতে পাচ্ছ এখানে এনজাইম দিয়েছে, ই মানে ই ফর এনজাইম। দেখো সেখানে এই যে এই ডেল্টা দিয়ে এটা দিয়ে কি প্রকাশ করা হয় না, এনার্জি কে প্রকাশ করা হয়। দেখো এনার্জি কম দেওয়ার জন্য প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কেন তৈরি হচ্ছে দেখো, না তার কারণ হচ্ছে দেখো এনজাইম রিডিউস দা অ্যাক্টিভেশন এনার্জি অফ এ সাবস্ট্রেট। বুঝতে পারলে? অর্থাৎ দেখো তোমাদেরকে আমি বলি যে একটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট হওয়ার জন্য যে ন্যূনতম শক্তি প্রয়োজন, আমি আবার বলছি, একটা সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য যে ন্যূনতম শক্তি প্রয়োজন তাকে আমরা কি বলি, না তোমার অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, এবার কি করছে দেখো, না যদি কোনো একটা এনজাইম আমরা দিই তাহলে সে কি করছে না তার অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যদি কমে যায়, তাহলে তোমরা ভাবো যে কোনো সাবস্ট্রেটকে আমরা প্রোডাক্ট পেতে গেলে যদি এনজাইম দিয়ে দিই, তাহলে সেখানে এনার্জি কম দিয়ে দিলে সেখানে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। দেখো কোনো একটা ইন্ডাস্ট্রিতে এটাই উদ্দেশ্য যাতে আমাদের খরচ কমাতে হবে। তাহলে খরচ কখন কমবে, না যখন এনার্জি কম দিতে হবে, ইজিলি আমরা সেখান থেকে প্রোডাক্ট পেয়ে যাব। তাহলে তাহলে আমাদের কি হবে, প্রোডাক্টটা আমাদের অনেক সস্তা তৈরি হবে, তাই না? কারণ সেখানে আমাদের কম এনার্জি দিয়ে প্রোডাক্টটা আমাকে তৈরি করতে হচ্ছে। আর যদি তোমার বেশি এনার্জি দিতে হতো তাহলে খরচ বেশি হতো, তাহলে প্রোডাক্টের জন্য খরচটা অনেকটা বেড়ে যায়। তাহলে সেখানে কি করছে দেখো এই এনার্জি, এই এনজাইম কি করছে, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি বলতে কি বুঝলাম, যে অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এমন এনার্জি যেটা একটা সাবস্ট্রেটকে ন্যূনতম যে পরিমাণ শক্তি প্রয়োজন যাতে সে প্রোডাক্টে কনভার্ট হতে পারে। বুঝতে পারছো সবাই? সবাই ধরতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকে 53 জন দেখতে পাচ্ছি, তোমাদের আরো হওয়া উচিত কারণ অনেকেই রয়েছে। মনে হয় আইপিএল শুরু হয়েছে, তাই না? তার জন্য অনেকে হয়তো আইপিএল দেখছে, তাই না? আজকে থেকে তো আইপিএল শুরু হলো নাকি? হ্যাঁ স্যার। বেঙ্গালোর আর হচ্ছে চেন্নাই আজকে খেলার শুরু। তো সেক্ষেত্রে হয়তো মনে হয় খেলার জন্য অনেকেই জয়েন করতে পারছে না। যাই হোক, খেলা দেখুক তারা, ও যেটা তাদের মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট সেটাই তারা করবে, তাই না? দেখো তো সেক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এমন একটা এনার্জি যেটা ন্যূনতম শক্তি প্রয়োজন যেটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট হওয়ার জন্য। ঠিক আছে, এবার দেখো এই এই জন্য কি হচ্ছে দেখো, যেহেতু হচ্ছে কি তোমার এনার্জি এনজাইম দিতে অ্যাক্টিভেশন এনার্জিটাকে রিডিউস করে দিচ্ছে, এই জন্য প্রোডাক্ট তোমার প্রডিউস হওয়ার জন্য কম এনার্জি বা লেস এনার্জি প্রয়োজন হচ্ছে। এবার দেখো, এবার আমরা আরেকটা জিনিস দেখব, এই যে তোমার এনজাইম, ঠিক আছে, এনজাইম মানে দে বলতে এখানে এনজাইমকে বোঝাচ্ছি, ঠিক আছে, দে ডু নট ডিস্ট্রাক্ট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, অর্থাৎ কোন একটা এনজাইম কোন কেমিক্যাল রিয়াকশনে ইকুইলিব্রিয়ামটাকে তোমার হচ্ছে কি ডিস্ট্রাক্ট করে না বা নষ্ট করে না। ঠিক আছে, যে ইকুইলিব্রিয়ামে কাজ করছে মানে একটা থার্মোডাইনামিক্স ব্যাপারটা চলে আসছে। ঠিক আছে, এটাকে এই যে ইকুইলিব্রিয়াম আছে মানে থার্মোডাইনামিক্স। তো এখানে কি হচ্ছে দেখো, ভালো করে শোনো মন দিয়ে, কারণ এই জিনিসটা একটু বুঝতে হবে। ঠিক আছে, আমি প্রথমেই বলেছি যে এই চ্যাপ্টারটা এমন একটা জিনিস বায়োলজিতে যে শুধু পড়ে মনে রাখলে হয় না, কনসেপ্ট জানতে হয়, তবে গিয়ে পরীক্ষা সঠিক উত্তর করা যায়। ঠিক আছে, শুধু হচ্ছে পড়ে নিলে হয় না। দেখো, কেউ কিছু বলবে? তুমি যারা যে আনমিট করলে, দেখো এবার দেখো তাহলে কি হচ্ছে দেখো, ভালো করে দেখো তো এখানে দেখো আমরা দেখিয়েছি যে এ থেকে বি কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এ একটা হচ্ছে কি তোমার সাবস্ট্রেট, ধরো সেখান থেকে বি সাবস্ট্রেট তৈরি হচ্ছে।
এবার বলছে এ থেকে বি তৈরি হওয়ার যে স্পিড সেটা হচ্ছে ধরো দশটা হচ্ছে কি তোমার সাবস্ট্রেট, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে দেখো 100টা। এবার দেখো তাহলে এখানে আমরা ইকুইলিব্রিয়াম যদি দেখি, কে ইকুইলিব্রিয়াম তাহলে কি হবে, প্রোডাক্ট বাই সাবস্ট্রেট, তাহলে 100/10 সমান হচ্ছে কি 10। এখানে দেখো কোনো আমি এনজাইম কি দিয়েছি, দিইনি, তাই না, এনজাইম কোনো না লাগেনি, তাহলে এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বরে দেখো এই যে এ থেকে বি তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছে কি না এনজাইম দিয়ে দিচ্ছে। এনজাইম দিয়ে দেওয়ার জন্য দেখো এখানে দেখা গেল যে 10,000 তোমার হচ্ছে কি সাবস্ট্রেটকে সে ধরে প্রোডাক্টে কনভার্ট করে দিচ্ছে কত না, তোমার হচ্ছে কি দেখো 1000 হচ্ছে কি তোমার প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে। তাহলে এখানে কি ইকুইলিব্রিয়াম কত হলো, দেখো 10,000/1000 সমান হচ্ছে কি 10। আগে কত ছিল, আগে ছিল 10, এখন কত হলো না 10। তাহলে কোনো ডিফারেন্স হলো, দেখো তাহলে উইদাউট এনজাইম বা উইথ এনজাইম দেখো কোনোভাবেই ইকুইলিব্রিয়াম কিন্তু কোনোভাবেই ব্রেক হচ্ছে না, তাই না, কোনোভাবেই ব্রেক হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি এনজাইম ডু নট ডিস্ট্রাক্ট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সাম্যাবস্থাকে কোনোভাবেই ব্রেক করছে না কে, একটা কেমিক্যাল রিঅ্যাকশনে হ্যালো এনজাইম। স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে ওই আগেরটাতে পি বাই মানে প্রোডাক্ট বাই সাবস্ট্রেট ছিল, আর এইটাতে দেখুন এটা তো হচ্ছে সাবস্ট্রেট বাই প্রোডাক্ট হয়ে যাচ্ছে তো সেকেন্ডটাতে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি তোমার এদিকেও করাতে পারি আমরা এরকম, এটা এরকমও লিখতে পারো, কিংবা এটা যদি তুমি এই দিক দিয়ে লিখো তাহলে তুমি লিখতে পারো যে ধরো সাপোজ হচ্ছে কি তোমার 1000টা হচ্ছে কি থেকে 10,000টা তোমার প্রোডাক্ট তৈরি হওয়া উচিত, ঠিক আছে, তাহলে জিনিসটা হচ্ছে কি তোমার বুঝতে সুবিধা হবে। দিলে কি হবে, তুমি কি করবে না প্রোডাক্ট হচ্ছে কি তোমার বাই যদি সাবস্ট্রেট করো তাহলে তোমার আসছে কত না, দেখো 10,000/1000 দিলে হচ্ছে কি 10 আসছে। ঠিক আছে, এখানে লেখাটা মনে হয় ভুল হয়েছে, তুমি এখানে 1000 থেকে 10,000 করে দাও, ঠিক আছে, 1000টা হচ্ছে কি তোমার সাবস্ট্রেট থেকে 10,000 হচ্ছে কি তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, দিলে জিনিসটা ঠিক দাঁড়াচ্ছে। অর্থাৎ এইভাবেই হয় আর কি, মানে যদি আমরা এনজাইম দিই সে বিক্রিয়ার, আমরা একটু আগে বলছিলাম না যে বিক্রিয়ার গতিবেগটাকে বাড়িয়ে দেয়, তাহলে গতিবেগটা বাড়িয়ে দিচ্ছে মানে কি, সে বেশি সাবস্ট্রেটকে ধরে বেশি প্রোডাক্টে কনভার্ট করে দিচ্ছে। দেখো কিন্তু আগে উইদাউট এনজাইম যে যে রিয়াকশন রেট হচ্ছিল, মানে তোমার হচ্ছে কি যে ইকুইলিব্রিয়ামে কাজ করছিল, এখানেও দেখো ইকুইলিব্রিয়ামে কাজ করছে কিন্তু তোমার এসেলারেশনটাকে বাড়িয়ে দিচ্ছে, তাই না, এবং সেখানে কোনোভাবে ইকুইলিব্রিয়াম কোনো ব্রেক হচ্ছে না, ঠিক আছে। তো এই জন্য বলছে। আচ্ছা, আর একটা জিনিস কি, এনজাইম অবটেন রিয়াকশন, দেখো দেখো কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট ভাবে হচ্ছে কি রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু বিক্রিয়ার গতিবেগটাকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা 3 4 5টা টার্মিনোলজি দেখলাম। প্রথমে দেখলাম যে এটা বায়োক্যাটালিস্ট হিসাবে কাজ করে, তারপরে আমরা দেখলাম যে এটা বিক্রিয়ার গতিবেগটাকে হচ্ছে কি তোমার অ্যাসিলারেট করছে, ঠিক আছে, তারপর আমরা দেখলাম যে অ্যাক্টিভেশন এনার্জি ব্যাপারটা কি জিনিস, ঠিক আছে, তারপর আমরা দেখলাম কি এখানে যে কোনোভাবে ইকুইলিব্রিয়ামটাকে ডিস্ট্রয় করে না কে, একটা হচ্ছে কি তোমার এনজাইম। এবার দেখো যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি, সেটা এই গ্রাফের মাধ্যমে দেখে নাও। তোমরা এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, স্যার এটা এইটাকে কি আমরা, অনুঘটকের অনুঘটকের কাজ করছে এনজাইমটা? হ্যাঁ অবভিয়াসলি অনুঘটকের কাজ করছে। দেখো তাহলে এখানে কি করছে দেখো না, এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি নিয়েছি না, এক্স অ্যাক্সিস বরাবর নিয়েছি বিক্রিয়ার অগ্রগতি, অর্থাৎ বিক্রিয়ার অগ্রগতি বলতে হচ্ছে বিক্রিয়ার রিয়াকশন রেট, ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার এনার্জি মানে শক্তি, দিয়ে কি করা হয়েছে না একটা রিয়াকশন করিয়ে সেই তার ফলাফলটাকে আমরা এই গ্রাফে প্লট করেছি। এবং কি না হয়েছে দেখো বিক্রিয়ক হিসাবে না 6,6H12O6 প্লাস O2, ঠিক আছে, বিক্রিয়া ঘটানো হয়েছে। বিক্রিয়া করার পরে দেখো বিক্রিয়ার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে কি না CO2 প্লাস H2O। এবং এখানে দেখো ভালো করে দেখো এই যে এই যে গ্রাফটারে দাগটা দেওয়া হয়েছে, এইটাকে আমরা, এটা হচ্ছে কি তোমার নর্মালের ক্ষেত্রে আমরা কি দেখছি না, যখন বিক্রিয়ক এই লেভেলে রয়েছে তারপর আস্তে আস্তে দেখো এই একটা গ্রাফ রয়েছে, আবার আর একটা গ্রাফ রয়েছে, আমি কালিটা চেঞ্জ করে দিই দিলে বুঝতে সুবিধা হবে। এই একটা গ্রাফ রয়েছে, এই দুটো গ্রাফ রয়েছে,
এই দুটো গ্রাফের মধ্যে কি পার্থক্য কোথায়? না, যেটা নিচের দিকে গ্রাফটা রয়েছে, যেটা রেড কালার দিয়ে আমি প্রকাশ করেছি, এটা বলেছে না, বলছে দেখো উৎসেচকের উপস্থিতিতে বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি। আর একটা বলেছে দেখুন উপরে যে গ্রাফটা উৎসেচকের অনুপস্থিতিতে, অর্থাৎ এই বিক্রিয়কটাকে নিয়ে একটা আছে কি, এইটাকে আমরা বলতে পারি, রেডটাকে বলতে পারি উইথ এনজাইম, এটা আছে তোমার উইদাউট এনজাইম দিয়ে বিক্রিয়াটা ঘটানো হয়েছে। এবারে তোমরা দেখো তাহলে যেখানে এনজাইমটা দেওয়া হয়েছে, এ কি করছে দেখো না, খুব তাড়াতাড়ি দেখো কম শক্তি নিয়ে সে কি করছে না প্রোডাক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। যেটা উইদাউট এনজাইম, সে দেখো তাকে বিক্রিয়ক গুলো থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য অনেকটা শক্তি প্রয়োজন হয়েছে এখানে। এক মিনিট। হ্যাঁ স্যার। না না স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, যাবো। হ্যাঁ তো বলছিলেন তো আপনি, কালকে যাবো বলছিলেন। না, আমার কাছে ঠিক আছে। দেখো শুনতে পাচ্ছ তো? হ্যালো। হ্যাঁ স্যার। দেখো তাহলে কি হচ্ছে, দেখো এখানে আমরা কি দেখলাম, তাহলে হচ্ছে দেখো তাহলে দুটো জিনিস বললাম আমরা, তাহলে একটা হচ্ছে তোমাদের বললাম যে উইদাউট এনজাইম উপরেরটা, এটা 1 নম্বর, আর উইথ এনজাইম যেটা আছে 2 নম্বর। তাহলে পার্থক্যটা দেখো তোমরা, যে এখানে যেখানে আমরা উইথ এনজাইম দিচ্ছি সেখানে শক্তির পরিমাণ কম লাগছে, যেখানে উইদাউট এনজাইম দিচ্ছি আমরা সেখানে অনেকটাই বিক্রিয়া করো, এই যে প্রয়োজনীয় শক্তিটা দেখো, এই যে তোমার এই পরিমাণটা কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, আর এখানে অনেকটা কম। তাহলে যেটা আমরা এই জায়গাটা তোমাদেরকে বলছিলাম অ্যাক্টিভেশন এনার্জিটা, এবারে তোমরা বুঝতে পারলে যে যদি আমরা কোনো একটা বিক্রিয়াতে এনজাইম দিই তাহলে সে কি করে দেয় না অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়, যার কারণে আমরা কম শক্তিতে প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। আর যদি আমরা উইদাউট এনজাইম যদি রিঅ্যাকশন করি তাহলে কিন্তু সেখানে অনেক শক্তি বেশি লাগছে প্রোডাক্টে কনভার্ট হওয়ার জন্য। এবার দেখো, একটা এনজাইমের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা কমপ্লিট এনজাইম, ঠিক আছে, যেটা কমপ্লিট এনজাইমকে আমরা কি বলি না হলো এনজাইম বলি, ঠিক আছে। এই কমপ্লিট এনজাইম মানে হলো এনজাইম। এই হলো এনজাইমের ক্ষেত্রে দুটো পার্ট থাকে তোমরা জানো, একটা যদি আমরা অ্যাপো এনজাইম বলি আমরা, এটাকে আমরা কো এনজাইম বলি। অ্যাপো এনজাইম হচ্ছে দেখো প্রোটিনিসিয়াস হয়, আর নন প্রোটিনিসিয়াস হয় কোনটা, কো এনজাইমটা হয়। এই কনসেপ্টটা তোমরা সবাই জানো তাই না, যে প্রোটিনের ক্ষেত্রে হলো এনজাইম হিসাবে কাজ করে এবং সেটা দুটো অংশ নিয়ে গঠিত হয়, একটা অ্যাপো এনজাইম একটা কো এনজাইম। এবার দেখো আমরা এই জিনিসটা একটু দেখো, তারপর আমি আসছি আবার ঘুরে। দেখো এবার যেটা বলছিলাম, এই অ্যাপো এনজাইমের ক্ষেত্রে, ঠিক আছে, বলছে সংযুক্ত প্রোটিন এনজাইমের কেবল প্রোটিন অংশকে আমরা অ্যাপো এনজাইম বলছি। আবার যখন বলছি আমরা কোএনজাইম তখন কি বলছি আমরা, না যে প্রোটিন বিহীন অংশ থাকে তাকে আমরা কি বলছি, না কোএনজাইম বলছি, ঠিক আছে। এবার দেখো এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কোফ্যাক্টর। সেটা কি জিনিস না, কোফ্যাক্টর হচ্ছে কি যে সমস্ত ধাতব আয়নের উপস্থিতিতে অ্যাপো এনজাইম সক্রিয় হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে অ্যাপো এনজাইম পার্টটা রয়েছে যেটা প্রোটিনেশিয়াস পার্ট, কিছু ধাতব আয়ন যদি উপস্থিত থাকে তাহলে ওই অ্যাপো এনজাইম কি হয় না সক্রিয় হয়। তাহলে সেই ধাতব আয়নকে আমরা কি বলছি না কোফ্যাক্টর বলছি, যেমন Fe2+, Cu2+, ঠিক আছে। তারপর হচ্ছে এইগুলো হচ্ছে তোমার কোফ্যাক্টর, বুঝতে পারছো। আর এই এই যেটা হলো এনজাইম বলা হচ্ছিল, তাহলে অ্যাপো এনজাইম এবং হচ্ছে তোমার কোএনজাইম মিলে, ঠিক আছে, যে এনজাইম তৈরি করছে তাকে আমরা কি বলছি, তোমার হচ্ছে হলো এনজাইম, ঠিক আছে। এবার দেখো এই কোফ্যাক্টর যেটা রয়েছে, এই যে কোফ্যাক্টর যেটা বলা হলো, যেটা যে
ধাতব আয়নের উপস্থিতিতে তোমার হচ্ছে অ্যাপো এনজাইম সক্রিয় হয়, সেই কোফ্যাক্টর দেখো তোমার কি দেখো দুটো ভাগে হতে পারে। ঠিক আছে, একটা দেখো ধাতব আয়ন কিছু হতে পারে, কিছু সহ উৎসেচক হতে পারে। ঠিক আছে, কোএনজাইম যেটাকে স্যার, আমরা বলি। বলো। কোফ্যাক্টর আর কোএনজাইম কি একই? তাহলে ওখানে ওই যে লেখা আছে যে হলো এনজাইম, যে অ্যাপো এনজাইম ও কোফ্যাক্টর মিলে না, এটা হলো এটা এই এনজাইম। জিনিসটা এটা কেটে দিয়ে তোমরা করো যে অ্যাপো এনজাইম প্লাস কোএনজাইম। ঠিক আছে, এবার কোফ্যাক্টরটা তোমরা এটাই বলো যে ধাতব আয়নের উপস্থিতিতে তোমার হচ্ছে কি অ্যাপো এনজাইম সক্রিয় হয়। এবার এই কোফ্যাক্টর হতে পারে দেখো তোমার দু প্রকারের হতে পারে। ঠিক আছে, একটা ধাতব আয়ন আছে কি তোমার এই যে সহ উৎসেচক কোএনজাইম, তো সেক্ষেত্রে এটা আছে তোমার প্রস্থেটিক গ্রুপ আর কো সাবস্ট্রেট হিসাবে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ আমরা নর্মালি যেটা বলে থাকি যে এই কোএনজাইমটা হচ্ছে কি দু প্রকার হতে পারে, এটা হচ্ছে কি তোমার প্রস্থেটিক গ্রুপ আর হচ্ছে কি তোমার কোফ্যাক্টর, তাই না? এই দুটোর মধ্যে পার্থক্যটা কি না, প্রস্থেটিক গ্রুপ কাকে বলে না, যারা কোনো তোমার হচ্ছে কি এর সঙ্গে তোমার হচ্ছে কোএনজাইমের সঙ্গে, সরি অ্যাপো এনজাইমের সঙ্গে লুজলি বাইন্ড থাকবে না টাইটলি বাইন্ড থাকবে। যেটা প্রস্থেটিক গ্রুপ মানে কেমন করে বাইন্ড থাকে, লুজলি বাইন্ড থাকে না টাইটলি বাইন্ড থাকে? টাইটলি। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার কি হবে না টাইটলি বাইন্ড থাকবে, টাইটলি বাইন্ড থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটা কমপ্লিট ভাবে বলে দিচ্ছি দেখো, তাহলে এনজাইমের দুটো ভাগ হলো, একটা আছে তোমার অ্যাপো এনজাইম, একটা আছে তোমার কোএনজাইম। এটা দুটো ভাগ, এটা আছে তোমার কোফ্যাক্টর, এটা প্রস্থেটিক গ্রুপ। ঠিক আছে, তো এই প্রস্থেটিক গ্রুপটা হচ্ছে দেখো টাইটলি বাইন্ড থাকে, আর কোফ্যাক্টরটা আছে যেটা সেটা তোমার লুজলি বাইন্ড থাকবে। ঠিক আছে, লুজলি বাইন্ড থাকবে, লুজলি বাইন্ড থাকবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবে, কারণ এটা আছে তোমার হচ্ছে কি কি বলে স্ট্রাকচার হিসাবে তোমার জিনিসগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা এবার যেটা আমরা যা কিছু দেখলাম সেটাকে আমরা এনজাইমের বৈশিষ্ট্য আকারে একটু দেখে নেবো। ঠিক আছে, একসঙ্গে যেটা বৈশিষ্ট্য রয়েছে সেই জিনিসগুলোকে আমরা দেখে নেবো। দেখো প্রথম কথা হচ্ছে দেখো, যেটা তোমরা নিশ্চয়ই ডেফিনেশনটা বুঝতে পারলে, এতক্ষণ নিশ্চয়ই এনজাইমের নিয়ে যা কিছু আমরা বললাম তাতে বুঝতে পেরে গেছো যে জৈব পদার্থ থেকে সৃষ্ট যে সকল প্রোটিন কোষের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসাবে, জৈব অনুঘটক হিসাবে কাজ করে এবং কোষের বিভিন্ন প্রকার বিক্রিয়াকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে। বুঝতে পারলে, এটাই হচ্ছে কি তোমার এনজাইমের একটা বৈশিষ্ট্য হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা কি না বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত অবস্থায় থাকে, কোনোভাবেই সে নষ্ট হয় না। ঠিক আছে, এবং যারা তাদের কাজের জন্য অক্ষত কোষের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, অর্থাৎ সেই ধরনের আমরা পদার্থকে কি বলি না উৎসেচক বা এনজাইম বলি। এবার এই এনজাইম দেখো প্রথম কথা হচ্ছে কি এরা কলোয়েডীয় প্রকৃতির হয়, মানে কলোয়েড না, সলিডও নয় এবার খুব লিকুইডও নয়, এরা কলোয়েড প্রকৃতি হিসাবে কাজ করে। এবং সেক্ষেত্রে প্রায় সকল উৎসেচক কি হয় না প্রোটিন জাতীয় হয়, তবে তাদের প্রোটিন অংশ বহন করে, মানে সব প্রায় প্রায় বলছি আমরা, কিন্তু সব বলছি না আমরা। ঠিক আছে, কারণ আমি দেখাবো একটু পরে, কারণ এই যে তোমাদের একটা দেখাচ্ছিলাম এখানে স্লাইড রয়েছে, অর্থাৎ এটা বলে দেওয়াটা উচিত। দেখো তোমার এখানে বলা রয়েছে যে বায়োক্যাটালিস্ট হিসাবে এনজাইম যে কাজ করছে, এটা ম্যাক্সিমাম 99% হচ্ছে কি তোমার অ্যাপ্রক্স 99% হচ্ছে কি এরা প্রোটিনেসিয়াস হয়। তবে এরা গ্লাইকোপ্রোটিন বা তোমার হচ্ছে কি আমরা বলতে পারি লাইপোপ্রোটিন বা তোমার হচ্ছে কি নিউক্লিয় প্রোটিন হিসাবেও কাজ করতে পারে। ঠিক আছে, আবার একটা এনজাইম তোমার রয়েছে তার নাম জানো নিশ্চয়ই, যার নাম হচ্ছে রাইবোজাইম। এটা হচ্ছে কি আরএনএ ইন নেচার। ঠিক আছে, এটা যে অ্যানসেস্ট্রাল এনজাইম আমরা বলি, সবচেয়ে প্রিমিটিভ এনজাইম বলা যায়। ঠিক আছে, যেটা রাইবোজাইম, এটা অ্যানসেস্ট্রাল এনজাইম নামে পরিচিত, এটাও তোমরা মনে রাখবে, এটা খুবই প্রিমিটিভ। ঠিক আছে, এবং এটা শুধুমাত্র একটা পার্থক্য কি না এটা আরএনএ ইন নেচার। ঠিক আছে, নেচারটা কেমন আরএনএ ইন নেচার। বাকি যে এনজাইম গুলো 99% হচ্ছে কি তোমার প্রোটিনেসিয়াস হয়, তবে গ্লাইকোপ্রোটিন নিউক্লিয় প্রোটিন, এটা নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, সিএডি নিউক্লিয় প্রোটিন বা লাইপোপ্রোটিন হিসাবেও আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার দেখো যেটা আমরা ফিরে আসছি আবার প্রথমের দিকে, যেটা বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছিল, যে তোমার হচ্ছে কি তাহলে এনজাইম হচ্ছে প্রোটিনেসিয়াস ইন নেচার এবং কলোয়েড ধর্মী হয়, দুটো বৈশিষ্ট্য বুঝতে পারলে। 3 নম্বর বৈশিষ্ট্য দেখো যে
প্রোটিনের সহিত যুক্ত অপ্রোটিন অংশ, যেটা আমরা বললাম, যেটা হলো এনজাইম হিসাবে কাজ করে, একটা প্রোটিন অংশ থাকবে, একটা নন প্রোটিন অংশ থাকবে। সেই নন প্রোটিন অংশটাকে আমরা কোএনজাইম আমরা বলছিলাম। এবার প্রোটিন অংশটাকে বলা হচ্ছে অ্যাপোএনজাইম। অলরেডি তোমরা বুঝেছো, আগের স্লাইডে আমরা বলছিলাম। এবার একত্রে এটাকে আমরা কি বলছি না হলো এনজাইম হিসাবে কাজ করছে, অর্থাৎ অ্যাপোএনজাইম প্লাস হচ্ছে কি তোমার কোএনজাইম ইকুয়াল টু হলো এনজাইম। সেই অবস্থায় কি হয়, একটা অ্যাক্টিভ হয় বা সক্রিয় হয়। আচ্ছা, সেই সঙ্গে দেখো এই সকল এনজাইমের ক্ষেত্রে বলছে বিভিন্ন উৎসেচককে সক্রিয়মূলক ভিন্ন ভিন্ন হতে পারে। সক্রিয় মূলক হিসাবে ভিন্ন হতে পারে, তাই না? তোমার হচ্ছে কি সেটা ডিপেন্ড করছে কি ধরনের এনজাইম, তাই না? যদি তোমার লাইপেজ হতে পারে বা পেপসিন হতে পারে বা তোমার হচ্ছে কি অ্যামাইলেজ হতে পারে, তো তার জন্য বিভিন্ন সক্রিয়মূলক তারা তাদেরকে কি করে না সক্রিয় করার জন্য কাজে দেয়। আচ্ছা, এরা তাপে নষ্ট হয়ে যায়, অর্থাৎ টেম্পারেচার সেনসিটিভ। এটা স্পেসিফিক টেম্পারেচারে কাজ করে, যেটাকে আমরা কি বলি অপটিমাম টেম্পারেচার, তাই না? অপটিমাম টেম্পারেচার কত হয় সেটা বলে দেখি কেউ। এটা আমরা দেখেছি স্টাডি করে, ওই 45 ডিগ্রি থেকে তোমার হচ্ছে কি 40 থেকে 45 ডিগ্রি, ঠিক আছে, এই টেম্পারেচারে ডিগ্রি সেন্টিগ্রেডে এরা সর্বোচ্চ পরিমাণে কাজ করে। তাহলে যে টেম্পারেচারে এরা সর্বোচ্চ কাজ করবে সেটাকে আমরা বলছি অপটিমাম টেম্পারেচার। তার বেশি হয়ে গেলে কি হয় না, এরা ডিনেচারেট হয়ে যায়, ঠিক আছে, তাপে নষ্ট হয়ে যায়। তো এই জন্য বলছি আমরা টেম্পারেচার সেন্সিটিভ নেচার একটা দেখা যায় কাকে না এনজাইমের ক্ষেত্রে। আচ্ছা, এবং কি দেখো না ইথানল কিংবা অধিক ঘনত্বের অজৈব লবণ যেমন অ্যামোনিয়াম সালফেট দিয়ে যদি আমরা এনজাইমের কে ট্রিটমেন্ট করি, তাহলে এরা প্রেসিপিটেট পড়ে যায়, অধঃক্ষিপ্ত হয়ে যায়। বুঝতে পারলে? তাহলে এই সমস্ত হচ্ছে ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যটাও বলতে পারি। এবং আরেকটা জিনিস দেখো, সেটা কি না উচ্চ অনুঘটকীয় সক্রিয়তা দেখায়, অর্থাৎ একটি উৎসেচকীয় প্রান্ত অণু মিনিটে প্রায় 10,000 থেকে 1 বিলিয়ন সাবস্ট্রেট অণু পরিবর্তন ঘটাতে পারে। বুঝতে পারলে? অর্থাৎ এই জিনিসটা তো মনে রাখবে তোমরা, যে কোন একটা এনজাইম, ঠিক আছে, খুব কম সময়ে, ঠিক আছে, হিউজ পরিমাণ প্রোডাক্ট সে কিন্তু কনভার্ট করে দিতে পারে। ঠিক আছে, যখন কোন সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট হচ্ছিল, ঠিক আছে, যদি আমরা সেখানে এনজাইম দিয়ে দিই, তাহলে সেই সাবস্ট্রেটটাকে খুবই দ্রুত পরিমাণে তাকে হচ্ছে কি তোমার প্রোডাক্টে কনভার্ট করে দেবে। এটাকে আমরা কি বলছি না রিঅ্যাকশন রেট। রিঅ্যাকশন রেট ভালো করে শুনে নাও, রিঅ্যাকশন রেটে তোমরা কি করবে না এটা টাইম কথা মেজার করবে, ঠিক আছে, টাইমে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে সাবস্ট্রেট থেকে যে পরিমাণ প্রোডাক্টে কনভার্ট হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, হ্যাঁ, সেই সময়টাকে আমরা কি বলছি না সেই পরিমাণটাকে আমরা বলছি রিঅ্যাকশন রেট। ঠিক আছে, তাহলে এটা রিঅ্যাকশন রেটটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। অর্থাৎ কি করছে দেখো, সামান্য একটু সেচক দিয়ে দিলে সে কিন্তু অনেকটা পরিমাণ হচ্ছে কি তোমার প্রোডাক্ট তৈরি করে দিতে পারে। আর একটা জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে কি না সাবস্ট্রেট নির্দিষ্টটা দেখায়, অর্থাৎ হচ্ছে কি এটা হচ্ছে কি তোমার স্পেসিফিসিটি। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে কি দেখো নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরে নির্দিষ্ট এনজাইম বিক্রিয়া করবে। কি বলা বুঝতে পারলে? অর্থাৎ এটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট নির্দিষ্টতা, অর্থাৎ নির্দিষ্ট সাবস্ট্রেটের প্রতি নির্দিষ্ট এনজাইম হচ্ছে কি ক্রিয়া করবে। তুমি যদি বলো যে যে কোনো এনজাইমকে দিয়ে আমরা কোনো রিঅ্যাকশন করিয়ে নেবো, তাহলে সেক্ষেত্রে সম্ভব নয়। এদের ডিপেন্ড করছে কোন ক্লাসের বা কোন ধরনের এনজাইম, তাই না? নির্দিষ্ট এনজাইমের উপর নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে তাকে প্রোডাক্টে কনভার্ট করে। এই ধর্মটাকে আমরা কি বলছি, সাবস্ট্রেট নির্দিষ্টতা বা সাবস্ট্রেট স্পেসিফিসিটি প্রপার্টিজ আমরা বলতে পারি। বুঝতে পারছো? এই পয়েন্টটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। দেখো এবার কি বলছে না সাধারণভাবে এর রাসায়নিক বিক্রিয়া শুরু করে ও বিক্রিয়ার হার বাড়ায়। ঠিক আছে, তাহলে এটা বিক্রিয়ার হারটাকে বাড়ায়। আচ্ছা, উভধর্মী বিক্রিয়া প্রভাবিত করে, অর্থাৎ তোমরা যদি দেখো যে এই একটা সাবস্ট্রেট, তাকে তুমি এনজাইম দিয়ে দিলে, তোমরা জানো এখানে কি হয় না এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হবে। ঠিক আছে, এবং সেখান থেকে যখন প্রোডাক্ট সাপোজ পি তৈরি হচ্ছে, তাহলে এনজাইম আলাদা হচ্ছে। তাহলে দেখো এগুলো হচ্ছে সব উভমুখী বিক্রিয়া। অর্থাৎ এমনও হতে পারে যে এখানে এই কমপ্লেক্সটা ভেঙে আবার সাবস্ট্রেট এবং এনজাইম তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয় না আমরা বলতে পারি যে এটা উভমুখী বিক্রিয়া বা উভধর্মী বিক্রিয়া দেখাচ্ছে। ঠিক আছে, এবং অত্যন্ত অস্থায়ী জলের দ্রাব্য যৌগ ইহা ব্যতীত লঘু গ্লিসারল, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ এবং লঘু অ্যালকোহলেও দ্রাব্য হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাপ সুবেদী প্রকৃতি তো বলা হলো, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে, তার বেশি হয়ে গেলে এরা
নষ্ট হয়ে যায় এবং ভাঙনের পূর্বে উৎসেচকের মূল উৎপাদিত বস্তু হতে নির্দিষ্ট উপাদান উভমুখী বা একমুখী পদ্ধতিতে পুনঃসংশ্লেষ হতে পারে। আচ্ছা, আরো বৈশিষ্ট্য কিছু রয়েছে, দেখো যেমন বলছে যে যেমন আমরা টেম্পারেচার কথা বলছিলাম, মাধ্যমের অম্লত্বের উপর উৎসেচক সক্রিয়তা নির্ভর করে, অর্থাৎ একটা নির্দিষ্ট পিএইচ এ কাজ করে। ঠিক আছে, এখানে পিএইচটা আমি মেনশন করে দিলাম। পিএইচ হচ্ছে কি জিনিস না, পিএইচ তোমরা জানো যে পিএইচ হচ্ছে কোন একটা সলিউশনের অ্যাসিডিটি বা বেসিক নেচারটাকে দেখাতে সাহায্য করে। তো সেই পিএইচটাকে আমরা মেজার করি কি দিয়ে না, এইচ প্লাস আয়ন দিয়ে, তাই না, মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে এই যে এইচ প্লাস কতটা পিএইচ রয়েছে সেটা, এই পিএইচটা আছে তোমরা জানো যে প্রত্যেকটা এনজাইম একটা স্পেসিফিক পিএইচ এ কাজ করে, স্পেসিফিক পিএইচ এ তারা কাজ করছে। হ্যাঁ, তো সেই পিএইচ হচ্ছে কি তোমার কি করে না, তাদেরকে তোমার হচ্ছে কি ইনটেক থাকতে সাহায্য করে। আচ্ছা, আবার অত্যন্ত অল্প মাত্রায় ক্রিয়াশীল, অর্থাৎ এমন নয় যে তোমার একটা নির্দিষ্ট হচ্ছে কি তোমার সাবস্ট্রেটের জন্য নির্দিষ্ট হচ্ছে তুমি এনজাইম, খুব কম মাত্রায় যদি তুমি এনজাইম দিয়ে দাও, যেমন এখানে বলছে দেখো এক অণু ইনভার্টেজ, এটা এনজাইম আর কি ইনভার্টেজ, সরাসরি তাদের দেখো প্রায় 1.1 অযুত লক্ষ মানে 1 লক্ষ গুণ বেশি সুক্রোজকে সক্রিয় আদ্র বিশ্লেষিত করতে পারে। হ্যাঁ, অর্থাৎ প্রতি মোল উৎসেচক কর্তৃক প্রতি মিনিটে যত মোল সাবস্ট্রেট পরিবর্তিত হতে পারে তাকে আমরা টার্নওভার সংখ্যা বলি। তাহলে এটাও মনে রাখবে যে হোয়াট ইজ টার্নওভার সংখ্যা, না প্রতি মোল উৎসেচক, ঠিক আছে, প্রতি মিনিটে যত মোল সাবস্ট্রেটকে পরিবর্তন করে প্রোডাক্টে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে, তাকে আমরা কি বলছি না টার্নওভার সংখ্যা বলা হয়। ঠিক আছে, এবং সেক্ষেত্রে দেখা গেছে এখানে একটা ইনফরমেশন রয়েছে তোমরা মনে রাখবে, যেমন তোমার বলেছে দেখো যে একটা উৎসেচক কার্বনিক অ্যানহাইড্রেজ, মনে পড়ছে আমি প্রথমে শুরুতেই বলেছিলাম কি কাজ করছিল গো, কার্বনিক অ্যানহাইড্রেজ কি কাজ? জল আর কার্বন ডাই অক্সাইডকে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি, কার্বনিক অ্যাসিড, তৈরি এইচ করে। টু সি কার্বনিক অ্যাসিড তৈরি করা। তাহলে সেই কার্বনিক অ্যানহাইড্রেজ যে এনজাইমটা, ঠিক আছে, সে দেখো বলছে 36 বিলিয়ন পার মিনিট, তার কি না তার হচ্ছে কি এই টার্নওভার নাম্বার। ঠিক আছে, 36 মিলিয়ন পার মিনিট। ঠিক আছে, এবং বলছে দেখো আবার ন্যূনতম হলো 30 মিলিয়ন পার মিনিট লাইসোজাইমের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে সর্বাধিক কার দেখা যায়, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে কোন এনজাইমের ক্ষেত্রে টার্নওভার সংখ্যা বেশি, তোমরা বলবে কার্বনিক অ্যানহাইড্রেজ। কত মান? 36 মিলিয়ন পার মিনিট। ঠিক আছে, ন্যূনতম হচ্ছে দেখো লাইসোজাইমের ক্ষেত্রে কত না 30 মিলিয়ন পার মিনিট। ঠিক আছে, এরা কি করে না ওই তোমার টাইমে পার মিনিটে 30 মিলিয়ন হচ্ছে কি তোমার সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে দিতে পারে। আচ্ছা চলো, তাহলে এই হচ্ছে তোমাদের আপাতত এতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, একটা এনজাইমের ক্ষেত্রে। হুম, তাহলে এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা চলে আসবো কিসে না, তোমার হচ্ছে কিভাবে এনজাইম কাজ করে। ঠিক আছে, অর্থাৎ এনজাইমের হচ্ছে কি তোমার মোড অফ অ্যাকশন। ঠিক আছে, এনজাইম হচ্ছে কি তোমার মোড অফ অ্যাকশন। এবার দেখো তোমার এটা যাওয়ার আগে একটু তোমাদেরকে আলাদা করে রাখা হয়েছে, এই জিনিসটা একটু দেখে নাও, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই জিনিসটা একটু দেখে নাও, এই স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, আমি বলে দিচ্ছি। দেখো এমনি দেখলে হয়তো বুঝতে পারবে না, আমি বললে বুঝে যাবে। দেখো এখানে দেখো এই যে এ থেকে বি তে একটা রিয়েকশন তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই এটা আছে সাবস্ট্রেট, বিটা আছে প্রোডাক্ট। এবার দেখো এই এ থেকে বি তে তৈরি করার জন্য যে শক্তি ডেল জিরো, সেটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, ডেল জিরো যদি নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে তোমরা বুঝবে যে এটা হচ্ছে কি তোমার এ থেকে বি তে রিয়াকশনটা ফরওয়ার্ড হবে, অর্থাৎ এ থেকে বি দিকেই কন্টিনিউ ঘটবে। এবার আবার যদি এমন হয় যে এ থেকে বি, দেখো এই ডেল জি যতই নেগেটিভ হবে তাহলে তত হচ্ছে কি ফরওয়ার্ড হবে। আর যদি ডেল জি হচ্ছে কি তোমার কি হবে না, ডেল জিরো হচ্ছে কি তোমার মানটা, হ্যাঁ, যদি জিরো হয়ে যায় বা ডেল জি জিরোর হচ্ছে মানটা যদি নেগেটিভ হয় বা ডেল জির মানটা যদি তোমার হচ্ছে পজিটিভ হয়, তাহলে কি হবে না, তিনটে জিনিস তোমরা মনে রাখবে, তাই না? তাহলে জিরো হওয়া মানে হচ্ছে সেটা কি বলো না, জিরো হয়ে যাওয়া মানে সেটা হচ্ছে কি তোমার স্টেবল হয়ে যাবে।
আর নেগেটিভ হওয়া মানে হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন হবে, ফরওয়ার্ড রিয়াকশন হবে। আর যদি পজিটিভ হয় তাহলে বুঝবে যে সেটা হচ্ছে কি তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। ব্যাকওয়ার্ড মানে প্রোডাক্ট থেকে আবার সাবস্ট্রেট তৈরি হয়ে যাবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন। বুঝতে পারলে? তাহলে তিনটে জিনিস মনে রাখবে। তাহলে এই ডেল জি জিরো হচ্ছে কি মান অনুযায়ী আমরা কি দেখতে পারি কোন একটা রিয়াকশন ফরওয়ার্ড হবে না ব্যাকওয়ার্ড হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা এই এই ডেল জিরো মানটা আমরা কিভাবে বার করি? দেখো একটা ইকুয়েশন রয়েছে, ডেল জি জিরো সমান মাইনাস 2.303 ফরওয়ার্ড বলতে ইন্টু মানে কি হয় ফরওয়ার্ড স্যার? মানে হচ্ছে কি এ থেকে বি দিকে যাওয়া, মানে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট দিকে তৈরি হওয়া। ব্যাকওয়ার্ড মানে প্রোডাক্ট থেকে সাবস্ট্রেটের দিকে যাওয়া। আর স্টেবল মানে হচ্ছে কি এ আর বি কোনোটাই এ দিকে বি যাচ্ছে না, বি থেকে এ দিকেও যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই ডেল জি জিরোর মান এখানে ইকুয়েশন রয়েছে -2.303 আর টি কে ইকুইলিব্রিয়াম। এখানে টি মানে হচ্ছে আরটা হচ্ছে কি তোমার কনস্ট্যান্ট, আর টি মানে হচ্ছে কি তোমার টেম্পারেচার, যেটাকে আমরা কেলভিন স্কেলে মাপি। ঠিক আছে, কেলভিন স্কেলে আমরা মাপি। ঠিক আছে, টেম্পারেচারটাকে আমরা কেলভিন স্কেলে মাপি। তো তোমরা এখান থেকে তিনটে জিনিস এটা মনে রাখবে যে এই ডেল জি জিরোর মান দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো রিয়েকশনের গতিবেগটা কোন দিকে হবে। তাহলে যদি সেটা নেগেটিভ মান আসে ডেল জি জিরোর মানটা, তাহলে সেটা হবে কি ফরওয়ার্ড রিয়াকশন। যদি হচ্ছে কি ডেল জি জিরোটা যে জিরো হয় তাহলে স্টেবল থাকবে। যদি হচ্ছে কি ডেল জি জিরোর নেগেটিভ পজিটিভ মান হয় তাহলে সেটা হচ্ছে কি তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশন সম্পন্ন হবে। চলো এবার দেখো একটা দেখো একটা এনজাইমের ক্ষেত্রে বলছে যেহেতু এটা হচ্ছে প্রোটিন ধর্মী হয় এনজাইমটা। প্রোটিন মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে, তাই না? অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রোটিন তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে তোমরা জানো একটা অ্যামাইনো গ্রুপ থাকবে, অ্যামাইনো গ্রুপ। এটা হচ্ছে কি সি ডবল এইচ গ্রুপ মানে কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ। এটা আর গ্রুপ থাকবে এবং হচ্ছে এইচ গ্রুপ থাকবে, মানে এইচটা কনস্ট্যান্ট থাকবে। এবার দেখো এই NH2 সি ডবল এইচ সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে। এই আরটা হচ্ছে জন্য এটা হচ্ছে ভেরিয়েবল। এই জন্য তোমরা জানো যে প্রায় 20 টাইপসের অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাই। এই তিনটে কনস্ট্যান্ট আর কি, এই তিনটে হচ্ছে কনস্ট্যান্ট NH2 এইচ আর সি ডবল এইচ। এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রোটিন, সেটা তোমরা জানো যে একটা প্রোটিনের ক্ষেত্রে একটা এন টার্মিনাল থাকবে, একটা সি টার্মিনাল থাকবে। কেন বলে দেখি? যা দেখতে পাচ্ছ এই প্রোটিনটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। অ্যামাইনো অ্যাসিডের দেখো অ্যামাইনো গ্রুপ থাকে এবং সি ডবল এইচ গ্রুপ থাকে দুদিকে। তাহলে এই যে এন টার্মিনাল, এই এন টার্মিনালটাকে আমরা কি বলছি না এই অ্যামাইনো গ্রুপের জন্য, আর সি টার্মিনাল মানে সেটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপের জন্য। এবার যদি একটা এরকম ভাবে লিনিয়ার থাকে, মানে একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড এরকম পাশাপাশি যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাবো? তাকে বলা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। আর যদি দেখো এই যে তোমার পাশাপাশি থেকে তারা আবার যদি পাশাপাশি থেকে হাইড্রোজেন বন্ড তৈরি করে দেয় সাইড চেন গুলোতে, ঠিক আছে, তোমরা জানো এই যে সাইড চেন রয়েছে তারা আবার নিজের মধ্যে যদি বন্ড তৈরি করে নেয়, তখন আমরা কি দেখতে পাই না, তখন আমরা হচ্ছে কি প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার আমরা দেখতে পাই। এটা আমরা পড়বো ডিটেলসে যখন আমরা প্রোটিন মানে বায়োমলিকুলস পড়বো। ঠিক আছে, আবার যখন হচ্ছে কি দেখো এই যে এই এই প্রাইমারি যে তোমার চেনটা তারা যখন আবার নিজের মধ্যে ইন্টারেক্ট হয়ে যায়, তখন হচ্ছে কি টার্সিয়ারি স্ট্রাকচার আমরা দেখতে পাই কার প্রোটিনের। আর এই প্রোটিনের যদি টার্সিয়ারি স্ট্রাকচার হয় তাহলে সেটা হচ্ছে কি মোস্ট স্টেবল হয়ে যায়। ঠিক আছে, স্টেবিলিটি বেড়ে যায়। কি বলা বুঝতে পারলে? টার্সিয়ারি স্ট্রাকচারটাকে আমরা 3D স্ট্রাকচার বলি, সেকেন্ডারিটাকে আমরা 2D স্ট্রাকচার বলি, প্রাইমারিটাকে আমরা 1 ডিগ্রি স্ট্রাকচার বলি। সবাই এই স্লাইডটা বুঝতে পারলে কিনা বল, এই জিনিসগুলো বুঝতে পারলে কিনা বল। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো তো? যারা রয়েছে সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। স্যার দেখো, আরেকবার হ্যাঁ বলুন। স্যার টার্সারিটা একবার বলুন না। হ্যাঁ, টার্সিয়ারিটা হচ্ছে দেখো মানে একটু এই স্লাইডটা বলে আরো ভালো বুঝতে পারবে। দেখো এনজাইমের ক্ষেত্রে আমরা বললাম যে সেটা প্রোটিনেসিয়াস হয়, সেটা প্রোটিন তোমার হচ্ছে কি তোমার অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। ঠিক আছে, তো এই যে দেখো এনজাইমের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার বন্ড দেখতে পাই, মানে যখন তারা স্ট্রাকচারাল ফর্ম করে সেই একটা একটা অ্যামাইনো অ্যাসিড গুলো তারা পরস্পর দেখো সেখানে আমরা হাইড্রোফোবিক ইন্টারাকশন দেখতে পাই, সেখানে আমরা হাইড্রোজেন বন্ড দেখতে পাই, সেখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন দেখতে পাই, সেখানে আমরা ভ্যান-ডার-ওয়াল ইন্টারাকশন দেখতে পাই। প্রায় 4 প্রকারের আমরা কি দেখতে পাই? ইন্টারাকশন আমরা দেখতে পাই। এবার দেখো, এবার হচ্ছে যেটা আমি এখানে স্লাইডে বলছিলাম যে
যখন অ্যামাইনো অ্যাসিড গুলো পাশাপাশি পেপটাইড বন্ড দিয়ে যুক্ত থাকে, তাই তোমরা জানো নিশ্চয়ই এই যে একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকবে কি দিয়ে, না পেপটাইড বন্ড দিয়ে। তাহলে এই পেপটাইড বন্ডটা হচ্ছে কি করছে, একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে পাশাপাশি যদি লিনিয়ার তোমার হচ্ছে কি প্রোটিন তৈরি করে, তখন তাকে বলা যায় প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। এবার যখন হচ্ছে কি এমনও হতে পারে যে যখন এই প্রাইমারি স্ট্রাকচারে তার যে যখন সাইড চেন থাকে না, এই যে R1 R2 এই যে সাইড চেন থাকে, এই যে আর গ্রুপ বলছিলাম, তারা যদি নিজের মধ্যে হাইড্রোজেন বন্ড করে নেয়, তখন প্রোটিনের আমরা সেকেন্ডারি স্ট্রাকচার বা 2D স্ট্রাকচার দেখতে পাই। এবার যদি আবার এই যে প্রাইমারি যে লিনিয়ারটা রয়েছে, তারা আবার যদি নিজের মধ্যে বন্ড তৈরি করে, এই কি কি বন্ড তৈরি করতে পারে, এই যে বললাম ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন, হাইড্রোজেন বন্ড, হাইড্রো তোমার হচ্ছে ফোবিক বন্ড, তাহলে এরা তৈরি করে নিলে তখন আমরা কি দেখতে পাবো, না তখন হচ্ছে কি তোমার এই টারশিয়ারি স্ট্রাকচার হয়ে যাবে, তখন হচ্ছে সেটা স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি স্টেবিলিটির দিক থেকে আমরা দেখি, তাহলে প্রথমে হচ্ছে কি 3D, তারপর হচ্ছে কি তোমার 2D, তারপর হচ্ছে কি তোমার 1D। ঠিক আছে, তাহলে অর্থাৎ টারশিয়ারি বা 3D স্ট্রাকচারটা হচ্ছে কি সবচেয়ে বেশি স্টেবল, তারপর 2D, তারপর প্রাইমারি। দেখো, তো এইটাই জিনিসটা এখানে বলা রয়েছে যে স্টেবিলাইজড বাই, অর্থাৎ এনজাইম স্টেবিলাইজড বাই কুইক ইন্টারাকশন এখানে কাজ করছে। এটা হাইড্রোফোবিক বন্ড, হাইড্রোজেন বন্ড, ইলেকট্রোস্ট্যাটিক বন্ড এবং হচ্ছে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন। ঠিক আছে, দেখো এবার হচ্ছে দেখো যে কি হয়, দেখো না একটা এনজাইম বিভিন্ন ফ্যাক্টরের উপর হচ্ছে কি তোমার প্রভাব হিসাবে কাজ করে। প্রথমে যে প্রভাবটা কাজ করে তার নাম কি, টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে কি, দেখো এই যে তোমাদের প্রথমেই বলেছিলাম যে যদি আমরা টেম্পারেচার এবং তার ভেলোসিটি দিয়ে একটা গ্রাফ বানাই, এটা যদি ওয়াই এক্সিস এটা এক্স এক্সিস হয়, তাহলে দেখতেই পাচ্ছ এই টেম্পারেচার দেখো বাড়ালে আস্তে আস্তে করে বাড়ে। আবার হচ্ছে কি তোমার এদিকে দেখো টেম্পারেচার বাড়াচ্ছ, এদিকে দেখো ভেলোসিটিটাও বাড়ছে। দিয়ে এমন একটা টেম্পারেচার পাওয়া গেল, ধরো সাপোজ এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো এইখানে দেখা গেল যে এমন একটা টেম্পারেচার তুমি পেলে, সেখানে হচ্ছে কি তোমার কাজটা হাইয়েস্ট হচ্ছে, ভেলোসিটি হাইয়েস্ট হচ্ছে। তারপর দেখো ভেলোসিটি আস্তে আস্তে টেম্পারেচার বাড়াচ্ছ, ভেলোসিটি কমছে, টেম্পারেচার বাড়াচ্ছ, ভেলোসিটি কমছে। আবার এবং টেম্পারেচার একটা নির্দিষ্ট পরে দেখো ভেলোসিটি টেম্পারেচার বাড়লে ভেলোসিটি একদম পুরো আর নেই, একদম পুরো ডাউন স্টেজে চলে আসে। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে, যে টেম্পারেচার একটা অপটিমাম টেম্পারেচারে কাজ মানে এনজাইম একটা অপটিমাম টেম্পারেচারে কাজ করছে, তার বেশি হলে তার ফাংশনটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অপটিমাম টেম্পারেচারে এনজাইম ফাংশন করছে। ঠিক আছে, এবার দেখো, এবার এই জায়গাটা থেকে দেখো, এইখান থেকে জিরো থেকে শুরু করেছো ভেলোসিটি, এরকম আস্তে আস্তে এটা ভেলোসিটি বাড়ছে, এটাকে আমরা বলতে পারি যে অপটিমাম ভেলোসিটি। ঠিক আছে, তো সেক্ষেত্রে ভালো ভাবো, এটাকে আমরা ভিম্যাক্স বলতে পারি, এটা ভিম্যাক্স বলতে পারি আমরা। এবারে ভালো করে শোনো, ভেলোসিটিটা সর্বোচ্চ মানে তাই ভিম্যাক্স দিয়ে আমরা বলতে পারি। এবারে এই যে জিরো থেকে শুরু করে এতটা পর্যন্ত বাড়ছে, টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে, তো টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। এবারে এখানে একটা টেম্পারেচারের সঙ্গে একটা সূত্র রয়েছে, তোমরা নিশ্চয়ই পড়েছো, যেটাকে আমরা কি বলি, Q10 বলি। Q10 ভ্যালু নাম শুনেছো তোমরা, কি কাকে বলে, না প্রতি 10 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য, 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন আমরা বাড়াচ্ছি, এনজাইমের যে এনজাইম ফাংশনটা দুগুণ করে বাড়ছে, 2x করে বাড়ে, এটাকে আমরা Q10 বলি। অর্থাৎ অপটিমাম টেম্পারেচার পর্যন্ত পৌঁছানোর আগে, ঠিক আছে, একটা এনজাইমের টেম্পারেচার যখন আমরা বাড়াচ্ছি, তার হচ্ছে কি তোমার ফাংশনটা হচ্ছে কি দ্বিগুণ করে বাড়ছে, ভেলোসিটিটা হচ্ছে দ্বিগুণ করে বাড়ছে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলি, না Q10 মান বলি। মনে থাকবে না, বুঝতে পারলে? বোঝা হ্যাঁ স্যার। গেছে স্যার। এবার দেখো, স্যার আরেকবার বলুন। আরো একবার বলবো। দেখো, তাহলে জিনিসটা তুমি তো বুঝতে পেরেছো যে এখানে টেম্পারেচার বাড়াচ্ছি, ভেলোসিটি বাড়ছে, টেম্পারেচার বাড়াতে বাড়াতে ভেলোসিটি বাড়ছে। দিয়ে একটা সময় পরে দেখা গেল হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ অপটিমাম টেম্পারেচারে পরে আর হচ্ছে কি তোমার টেম্পারেচার বাড়ানোর পরেও ভেলোসিটি আর বাড়ছে না। তাহলে যে সর্বোচ্চ টেম্পারেচারে ফাংশনটা হাইয়েস্ট দেখা যাচ্ছে, সেটাকে আমরা বলছি অপটিমাম টেম্পারেচার। এবার দেখো, এই অপটিমাম টেম্পারেচার পৌঁছানোর আগে যেখান থেকে তুমি বিক্রিয়া শুরু করেছিলে, ভেলোসিটি বাড়ছিল, এটা ক্যালকুলেট করে দেখা গেল যে এভরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধিতে ভেলোসিটি হচ্ছে দ্বিগুণ করে বাড়ছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, না Q10 মান বলছি, এটাকে আমরা কি বলি, Q10 বলি। এবার দেখো,
এবার বুঝতে পেরেছো তো? এবার হ্যাঁ 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 দেখো, এবার বলছে একটা ব্যাকটেরিয়া রয়েছে, থার্মো এসিডোফিলিক ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার থার্মাস অ্যাকুয়াটিকাস, এটা থার্মো এসিডোফিলিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই পড়েছো যে যে এই মনে রাখি আমরা ভাগ করি, তাই না? মিথানোজেন্স, বা তোমার হচ্ছে কি হেলোফাইলস, বা থার্মো এসিডোফাইলস, তাই না? তো সেই যে থার্মো এসিডোফাইলস ব্যাকটেরিয়া, তার মধ্যে একটা নাম রয়েছে, রয়েছে কি দেখো, থার্মাস অ্যাকুয়াটিকাস। এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে কিছু এনজাইম দেখতে পাই, যেমন টেক পলিমারেজ, পিএফই পলিমারেজ, ভেন্ট পলিমারেজ। ঠিক আছে, এই এনজাইমগুলোর ক্ষেত্রে কি হয় না, এরা টেম্পারেচার রেজিস্ট্যান্স প্রপার্টি থাকে। টেম্পারেচার রেজিস্ট্যান্স প্রপার্টি থাকে কেন না, দেখো এই সমস্ত এনজাইম 90 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছিও তারা কি থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, মানে অ্যাক্টিভ থাকে, নষ্ট হয় না, তাই না? যে সেক্ষেত্রে তুমি তো বলবে যে, আপনি তুই বলেছিলেন যে 40 থেকে 45-এর কাছাকাছি অপটিমাম টেম্পারেচার, তার বেশি হলে এনজাইম ডিনেচারেট করে যায়। কিন্তু এক্ষেত্রে হয় না কেন, না এটা হচ্ছে ব্যতিক্রম আর কি, বুঝতে পারলে? যে থার্মাস অ্যাকুয়াটিকাস, ঠিক আছে, থার্মাস অ্যাকুয়াটিকাস হচ্ছে কি ব্যতিক্রম। কেন? এর 90 ডিগ্রি টেম্পারেচারেও স্টেবল থাকছে, যেহেতু এটা ব্যতিক্রম। কেন না, সেটা ওর ইভলিউশন এরকমই, ঠিক আছে, ওর জিনটাই এরকম। কারণ সেটা, তার নাম দেখো, থার্মো অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া, মানে এরা যেখানে টেম্পারেচার বেশি, যেখানে অ্যাসিডের মান বেশি, মানে অ্যাসিডের রেঞ্জ বেশি বা কম, সেরকম জায়গায় হচ্ছে কি এরা বসবাস করে। তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রে স্পেশাল এনজাইম থাকে। এনজাইম গুলো তোমরা হচ্ছে কি জানো, যে তোমার হচ্ছে কি এনজাইম টেম্পারেচার রেজিস্ট্যান্স প্রপার্টি থাকে। আর এটা এটা থাকে বলে এগুলোকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে কি বর্তমানে অনেক মানে অ্যাপ্লিকেশন করেছি। কি করেছি বলো দেখি? না, এগুলোকে কাজে লাগিয়ে আমরা পিসিআর এ আমরা PCR এগুলোকে ইউজ করি। পিসিআর এ, পলিমারেজ চেন রিঅ্যাকশনে এই এনজাইম গুলোকে কাজে লাগানো হয়। ঠিক আছে, ডিএনএ এর জন্য আমরা পিসিআর চালাই, ডিএনএ এমপ্লিফিকেশন করার জন্য। তাহলে সেক্ষেত্রে এই এনজাইম গুলো সাহায্য করে। এবার দেখো, যেমন ভাবে তোমাদেরকে বলেছিলাম আগেও, যে পিএইচ এও এরা নির্দিষ্ট পরিমাণে কাজ করে। পিএইচটা তোমার কি হয় দেখো, যেমন 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 ধরো পেপসিনের ক্ষেত্রে দেখো 2 থেকে 3 পিএইচ এ পেপসিন হচ্ছে কাজ করবে। তুমি যদি এই পিএইচটাকে সামান্য শুধু কি করবে না, 1 পয়েন্ট সাপোজ 8 করে দাও, তাহলে তখন আর কাজ করবে না, কারণ 2 হলে না হলে কাজ করবে না। মানে এদের এদের যেমন টেম্পারেচার স্পেসিফিসিটি থাকে, ঠিক একইভাবে পিএইচও একটা নির্দিষ্টতা থাকে। ওটা নির্দিষ্ট পিএইচে ডিফারেন্ট ডিফারেন্ট এনজাইম ডিফারেন্ট ভাবে, মানে তোমার হচ্ছে কি নির্দিষ্ট পিএইচে তারা ডিফারেন্ট এনজাইম গুলো কাজ করতে পারে। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার দেখো, ভালো করে শোনো মন দিয়ে। একটা এনজাইমের ক্ষেত্রে একটা এনজাইমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সাইট রয়েছে। হ্যাঁ, একটা ধরো এই এনজাইমের ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, এই এনজাইমের ক্ষেত্রে এটা এনজাইম, এটার একটা সাইট রয়েছে, এটাকে আমরা কি বলছি না, অ্যাক্টিভ সাইট বলছি। অ্যাক্টিভ সাইট, অ্যাক্টিভ সাইট কাকে বলে না, যে সাইটে এই সাবস্ট্রেটটা, ঠিক আছে, সাবস্ট্রেট, ঠিক আছে, এসে কি করছে না, বাইন্ড করে আর কি। তাহলে সাবস্ট্রেট বাইন্ডিং সাইটকে আমরা অ্যাক্টিভ সাইট বলি। এবং এই যে সাবস্ট্রেটটা এসে অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে, সেটা নন কোভ্যালেন্ট ইন্টারাকশনের মাধ্যমে বাইন্ড করে। ঠিক আছে, কোভ্যালেন্ট হলে কি হতো, স্ট্রংলি, তোমরা জানো কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে তোমার হচ্ছে স্ট্রংগেস্ট বন্ড। আর নন কোভ্যালেন্ট বন্ড হচ্ছে কি তোমার উইক ইন্টারাকশন তৈরি করে, মানে ইজিলি এটা হচ্ছে কি তোমার আবার খুলে যেতে পারে। মানে এমন নয় যে খুব স্ট্রংলি বাইন্ড হয়ে গেল, সাবস্ট্রেট আর এনজাইমের মধ্যে কমপ্লেক্সে তৈরি হয়ে গেল, তারা আর কোনোভাবেই অন্য কিছুতে যাচ্ছে না, তেমনটা নয়। এরা লুজলি বাউন্ড থাকে, এই জন্য এই যে তোমার নন কোভ্যালেন্ট ইন্টারাকশনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে তোমরা মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে অ্যাক্টিভ সাইটের সঙ্গে যখন সাবস্ট্রেট বাইন্ড হয়, তাহলে সেখানে কি ইন্টারাকশন করে তারা। তাহলে তোমরা বলবে কি, নন কোভ্যালেন্ট ইন্টারাকশন করে। এবার দেখো, এখানে দুটো মতবাদ রয়েছে। একটা দেখো লোক এন্ড কি মতবাদ, একটা আছে তোমার দেখো ইনডিউস ফিড মতবাদ। বুঝতে পারলে? এই লোক এন্ড কি মতবাদের প্রবক্তাকে না ফিশার, বিজ্ঞানী ফিশার, সায়েন্টিস্ট ফিশার। ইনডিউস ফিড মডেলের দেখো প্রবক্তাকে না কোসল্যান্ড। এগুলো থেকেই কোশ্চেন আসবে, বুঝতে পারলে? মানে দেখবে এই যে জিনিসটা বলা হলো, যখন কোশ্চেন আকারে থাকবে, তখন তোমরা হচ্ছে কি যারা ক্লাস করে তাদের মধ্যেই দেখবে অনেকেই ভুল করে ফেলছো। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। লক এন্ড কিটা হচ্ছে ফিশার, আর ইনডিউস ফিডটা হচ্ছে কি তোমার কোসল্যান্ড। ঠিক আছে, KOSHLAND। এই লক এন্ড কি তোমরা জানো, তালা চাবি যেটাকে বলা হয়, এটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল কম্পাটিবিলিটি। ঠিক আছে, অর্থাৎ মানে সেম তালা যেমন, মানে সেম চাবি দিয়ে যেমন সেম তালাকে তুমি খুলতে পারবে, ওই চাবি যদি তুমি অন্য তালাতে দাও, তাহলে সেটা হচ্ছে
মানে ওপেন হবে না। ঠিক একইভাবে এখানে স্ট্রাকচারাল কম্পাটিবিলিটি আমরা দেখতে পাই। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি না, দেখো স্পেসিফিক সাবস্ট্রেট বাইন্ড, মানে স্পেসিফিক এনজাইম স্পেসিফিক সাবস্ট্রেটে বাইন্ড করবে এসে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি স্ট্রাকচারাল কম্পাটিবিলিটি। এবার দেখো এই যে ইনডিউস ফিট মডেল মানে হাইপোথিসিস বিজ্ঞানী কোসলেন্ড করেছেন, এটা হচ্ছে কি দেখো মলিকুলার কম্পাটিবিলিটি। মলিকুলার কম্পাটিবিলিটি মানে কি না, এখানে ইনডিউস ফিট বলতে যে একটা এনজাইম যখন হচ্ছে কি তার সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড হয়, তো তাকে কি করছে না সাবস্ট্রেটের এনজাইমের জন্য সাবস্ট্রেটের ক্ষেত্রে, মানে সরি, এনজাইম কি করছে সাবস্ট্রেটের জন্য তার স্ট্রাকচারটাকে সে মডিফাই করতে পারে, হ্যাঁ, দিয়ে সেখানে এসে বাইন্ড করে, এটাকে বলা হচ্ছে ইনডিউস ফিট মডেল। ঠিক আছে, এটা মলিকুলার কম্পাটিবিলিটির উপর এই থিওরিটা কাজ করে, এই জিনিসটা মনে রাখবে। তাহলে আমি আবার বলছি দেখো, যে একটা এনজাইমের ক্ষেত্রে একটা স্পেসিফিক সাইট থাকে, যে সাইটে হচ্ছে কি সাবস্ট্রেট এসে বাইন্ড করে, তাকে আমরা সাবস্ট্রেট বাইন্ডিং সাইট বা অ্যাক্টিভ সাইট বলি। এই অ্যাক্টিভ সাইটের সঙ্গে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট এর সঙ্গে যে যুক্ত হয়, ঠিক আছে, সেখানে আমরা কি দেখতে পাই, নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশনের মাধ্যমে যুক্ত হয়। এখানে দুটো মতবাদ রয়েছে, একটা লক এন্ড কি মতবাদ, একটা আছে কি ইনডিউস ফিট মতবাদ। লক এন্ড কি মতবাদ করেছেন ফিশার, ইনডিউস ফিট মডেল করেছেন কোসল্যান্ড। এই লক এন্ড কি মডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই স্ট্রাকচারাল কম্পাটিবিলিটি, আর তোমার ইনডিউস ফিট মডেলে হচ্ছে কি তোমার মলিকুলার, তোমার হচ্ছে কি কম্পাটিবিলিটি। এবার দেখো যেটা আমরা বললাম, দেখো এখানে দেখানো হয়েছে যে ইনডিউস ফিটটা কেমন হয়। যেমন দেখতে পাচ্ছ একটা এনজাইম, এখানে দেখো এই যে প্লাস মাইনাস, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে ডি, এটা যে সাবস্ট্রেট, এ রয়েছে দেখো মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে তোমার এ, এটা ডি। এবার কি দেখো, যদি কি হয় তাহলে একে কি করতে হবে, এই এনজাইমের ক্ষেত্রে এমন কাজ করতে হবে যাতে সাবস্ট্রেট এসে ইজিলি বাইন্ড করতে পারে। তো এই জন্য দেখো এ কি করছে না, এই যে সাইটগুলোর স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিচ্ছে, কেন, যাতে সাবস্ট্রেট এসে এটা বাইন্ড করতে পারে, সাবস্ট্রেট আছে এনজাইম, ঠিক আছে, বাইন্ড করতে পারে। এটাকে আমরা কি বলছি, ইনডিউস ফিট, তোমার হচ্ছে কি হাইপোথিসিস বলছি। এবার দেখো অ্যাক্টিভ সাইট হচ্ছে, দেখো বলছে এটা একটা ক্লেফট ওর গ্রুপ ফর্মড বাই আর চেন ও ভেরিয়াস অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যাক্টিভ সাইটে আমরা কি দেখতে পাই না, অ্যামাইনো, যেহেতু এটা হচ্ছে তো এনজাইম মানে হচ্ছে প্রোটিন নেচার, তো এই অ্যাক্টিভ সাইটে বলছে যে এটা ক্লেফট কিংবা গ্রুপ তৈরি করে দেয়। ঠিক আছে, যাতে করে কি হয় না, তোমার এই এখানে অ্যামাইনো অ্যাসিডের আর চেন গুলো ভেরিয়াস অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। এবারে এনজাইম প্রাইমারি স্ট্রাকচার করেছি কনফার্ম করে, এই জায়গাটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার আমরা দেখতে পাই অ্যাক্টিভ সাইডে, যেখানে একটা গ্রুপ বা ক্লেপ তৈরি করে, যেটা হচ্ছে কি তোমার একটা অ্যামাইনো অ্যাসিডের আর চেন গুলো দিয়ে এই গ্রুপ কিংবা ক্লেপটা তৈরি হয় কার, এনজাইমের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো আর একটা কনসেপ্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কি তোমার কেএম। ঠিক আছে, কেএমটা কি জিনিস না, কেএম কিছুই নয়, কেএম ওয়ান টাইপ অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। ঠিক আছে, ভালো করে শোনো, কেএমটা আছে দেখো যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে, ঠিক আছে, তোমার হচ্ছে কি ভেলোসিটিটা, ঠিক আছে, কি হয় না, তোমার হাফ ও ভিমেক্স হয়। অর্থাৎ জিনিসটা না বুঝতে পারার কিছু নেই, দেখো কেএম সমান আমরা বলতে পারি যে হাফ ও ভিমেক্স। কি করে আমি বললাম এটা, দেখো এখানে একটা রিয়েকশন করেছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা হচ্ছে তোমার ভেলোসিটি V0। ঠিক আছে, দিয়ে দেখলো যে কি হচ্ছে না, তুমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছ, ভেলোসিটি বাড়ছে, আবার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছ, ভেলোসিটি কমছে, আবার সাবস্ট্রেট বাড়াচ্ছ, ভেলোসিটি তোমার হচ্ছে কি বাড়ছে। এরকম করতে 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 দেখা গেল এরকম করে চলে একটা সময় পরে এটা হচ্ছে তুমি আর সাবস্ট্রেট বাড়ালেও, ঠিক আছে, মানে তোমার হচ্ছে কি ভেলোসিটি আর বাড়ছে না, একটা নির্দিষ্ট পরিমাণে চলছে। কি বলা বুঝতে পারলে, দেখো আগে বুঝে না ভালো করে। তাহলে এই ক্ষেত্রে এই গ্রাফটাতে আমরা দেখিয়েছি যে এক্স অ্যাক্সিসে হচ্ছে কি আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে কি তোমার V0 দিয়ে প্রকাশ করেছে। ঠিক আছে, তো সেখানে আমরা বলতে পারি যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ানোর সঙ্গে সঙ্গে ভেলোসিটিও বাড়ছে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছ, ভেলোসিটি বাড়ছে, বাড়ছে। এটা বাড়াতে বাড়াতে দেখা গেল যে একটা সময় পরে এই ভেলোসিটিটা হচ্ছে কিন্তু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যাই বাড়াও না কেন, ও আর হচ্ছে কি ভেলোসিটিটা বাড়ছে না। ঠিক আছে, এইটাতে কাজ করছে, তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, ভিম্যাক্স দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে, এবারে দেখো এটা যদি ভিম্যাক্স হয় তাহলে তুমি এটাকে হাফ করে দাও, এই জায়গাটা হচ্ছে তোমার হাফ করে দাও, এটা যদি সর্বোচ্চ হয় তাহলে এটা যে হাফ, তাহলে এটা হাফ ভিম্যাক্স আমরা বলতে পারি, এই রেখাটাকে আমরা বলতে পারি তো হাফ ভিম্যাক্স, বলতে পারি তো নাকি না বলতে পারি না, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলতে পারি।
এবারে বলছি দেখো, এই এই জায়গাটা থেকে নিয়ে তুমি এখানে লাগাও, মানে এই জায়গাটাতে তুমি হচ্ছে পয়েন্ট করো, পয়েন্ট করিয়ে এই দাগটাকে নিয়ে তুমি এই এক্স অ্যাক্সিস সাথে লাগিয়ে দাও। তাহলে এই জায়গাটা যেখানে মিট করছে এইটাকে আমরা কি বলছি না কেএম বলছি। ঠিক আছে, তাহলে কেএমটাকে আমরা বলতে পারি না যে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ভেলোসিটি হাফ অফ ভিমেক্স হয়, সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে আমরা কেএম দিয়ে প্রকাশ করি। তাহলে কেএম সমান হাফ অফ ভিমেক্স, এটা আমি লিখতে পারি, এটা লিখতে পারি, পারি কিনা বল? তাহলে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কেএম এর মানটা হচ্ছে কি তোমার সর্বোচ্চের হাফ হয়, ভিম্যাক্স এর হাফ হয়, সেই মানটাকে আমরা কি বলছি কেএম দিয়ে প্রকাশ করছি। এবার দেখো খুবই ইন্টারেস্টিং ভাবে মনে রেখে দাও, না কেএম এর মান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কেন বলো দেখি? না কেএম এর মান একটা এনজাইমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই কারণে, না কেএম এর মানের উপর ডিপেন্ড করছে এর সঙ্গে মানে সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের এফিনিটি কি সেটা আমরা জানতে পারি। কি বললাম বুঝতে পারলে? কেএম এর মান দেখে আমরা কি জানতে পারি, না তোমার হচ্ছে কি সাবস্ট্রেটের সঙ্গে তোমার হচ্ছে কি এফিনিটি কার না এনজাইমের আমরা বুঝতে পারি। কেমন করে বুঝতে পারি? যদি কোনো একটা এনজাইমের কেএম না বেশি থাকে, ঠিক আছে, তাহলে তুমি বুঝবে যে সাবস্ট্রেট এবং এনজাইম বাইন্ডিং এফিনিটিটা হচ্ছে কি তোমার কম। আবার যদি কেএম এর মান হচ্ছে কি তোমার কম হয়, তাহলে বুঝবে কি যে সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের মধ্যে বাইন্ডিং এফিনিটিটা হচ্ছে কি বেশি আছে। বুঝতে পারলে? এফিনিটিটা বেশি আছে। তাহলে কেএম এর মান বেশি থাকা মানে কি বললাম, সাবস্ট্রেট এনজাইম এফিনিটি হচ্ছে কি তোমার কম। কেএম এর মান যদি কমে তাহলে তুমি বুঝবে যে সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের এফিনিটিটা হচ্ছে কি তোমার বেশি। ঠিক আছে, তাহলে এই এই জিনিসটা তোমরা কেন কেন বললাম বলো দেখি, ভাবো, তোমরা ভাবো এই যে কেএম এর মান যদি কম হয় তাহলে কি হবে? তাহলে তোমরা বুঝতে পারছো যে কম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হচ্ছে কি হাফ ভিমেক্স হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে তোমার হচ্ছে কি কম মানে হচ্ছে কি তোমার এফিনিটিটা হচ্ছে কি তোমার বেশি, তাই না? কেএম এর মান কম মানে হচ্ছে এফিনিটিটা বেশি। আবার কেএম এর মান যদি খুব বেশি হয় তাহলে ভাবতে পারছো যে তুমি বেশি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে হাফ অফ ভিমেক্স পাচ্ছ। তাহলে কি হবে? তাহলে লজিকটা বুঝতে পারছো তো কি বললাম? লজিকটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। কি গো, যারা বুঝতে পারছো তো স্যার সবাই? ব্যস্ত সম্পর্ক। হ্যাঁ, ব্যস্ত সম্পর্ক কেএম এর মান, হ্যাঁ ব্যস্ত সম্পর্ক তো অবভিয়াসলি তুমি এই হিসাবে মনে রাখবে, বাট জিনিসটা বুঝে নাও যে কেন ব্যস্ত সম্পর্ক। দেখো এখানে তো তোমাদেরকে বললাম যে কেএম এর মান হচ্ছে কি একটা কিছুই না সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ভেলোসিটিটা আছে হাফ ভিমেক্স হয় তাকে আমরা কি বলছি কেএম বলছি। এই নিয়ে কোনো ঝামেলা নেই। এবারে আমি যেটা বললাম যে কেএম এর মান বাড়লে সাবস্ট্রেট এনজাইম এফিনিটিটা কমে, কেন কমে ভাবো। তাহলে বুঝতেই পারছো যে যদি কেএম এর মান যদি বাড়ে এখানে যদি হয়, তাহলে এখানে যদি হয় তাহলে তুমি এখানে যদি করে দাও তাহলে এটা পাবে। তাহলে এখানে তোমার ভেলোসিটিটা আছে কি হচ্ছে, ভেলোসিটিটা আছে কি তুমি কেএম এর মান বাড়ছো মানে ভেলোসিটিটা হচ্ছে কি একটু বাড়ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে তোমার হচ্ছে কি কেএম এর মান বাড়া মানে তুমি হচ্ছে কি যে সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের মধ্যে রিয়াকশন করাচ্ছ তার এফিনিটি আছে কম। আর যদি কম কেএম তুমি তাড়াতাড়ি দেখতে পাও কেএমটা, তাহলে ভাববে যে সেটা কেএম এর মান তাড়াতাড়ি দেখা মানে খুব তাড়াতাড়ি সে হাফ ভিমেক্সে পৌঁছে গেছে, তাই না? খুব তাড়াতাড়ি সে হাফ ভিমেক্সে পৌঁছে গেছে। তাহলে কখন তাড়াতাড়ি হাফ ভিমেক্সে পৌঁছাবে? যখন সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের এফিনিটিটা বেশি। কি বললাম বুঝতে পারলে? যখন সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের এফিনিটিটা বেশি। বুঝতে পারলে? চলো এবার দেখো, এই এই ব্যাপারটা তো তোমাদেরকে বললাম আমি। এই যে দেখো যেটা বলছি যে কেএম এর মানে তাৎপর্য কি, না দেখো এই যে আসক্তি বা এফিনিটি নির্ধারণ করা যায়। কেএম এর মান বেশি হওয়ার অর্থ উৎসেচক বিক্রিয়ার সঙ্গে দৃঢ় নয়, আলগা বা আসক্তি কম থাকে। কেএম এর মান হচ্ছে কি কম হওয়া মানে এটা কি হচ্ছে কি বন্ধন সুদৃঢ়, আসক্তি বেশি, অর্থাৎ বিক্রিয়ার সঙ্গে উৎসেচকের আসক্তি বেশি হলে বিক্রিয়া ত্বরান্বিত করার জন্য কম পরিমাণ বিক্রিয়ক প্রয়োজন। চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা যেটা লিখিয়ে নিয়েছিলাম, মানে তোমাদের যেটা আমরা পড়াই নর্মালি, সেই জিনিসটাতে আমি ফিরে যাচ্ছি। ঠিক আছে, কারণ আরো অনেক জিনিস তোমাদেরকে পড়াতে হবে। সেটা কি দেখো, এই জিনিসটা দেখো। আচ্ছা এই জিনিসটা দেখো, যেমন পিএইচ এর কথা বলছিলাম না, পেপসিন হচ্ছে দেখো 1.1 হচ্ছে কি 5 এ হচ্ছে অপটিক পিএইচ এ কাজ করে। হ্যাঁ পেপসিন। আচ্ছা সুক্রোজ হচ্ছে কি তোমার 6.2, তারপর হচ্ছে তোমার অ্যামাইলেজ হচ্ছে কি 5.6 থেকে 7.2, এরা আছে স্পেসিফিক পিএইচ এ কাজ করে। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে এনজাইম ইনহিবিশন। এনজাইম ইনহিবিশন মানে
দেখো একটা এনজাইমের যদি স্ট্রাকচার আমরা দেখছিলাম যখন, স্যার আগের আগের স্লাইডটা একটু যান। পেপসিনের দুটো ছিল না? ও আচ্ছা, দুটো মানে কি হয়ে গেছে না, এটা এটা অন্য একটা এনজাইম হওয়া উচিত। এটা তো পেপসিন, এটা অন্য একটা হ্যাঁ হওয়া স্যার, উচিত। দুটো মানে সেটাই। হিমোগ্লোবিন সাবস্ট্রেট গুলো তো আলাদা। ডিমের ক্ষেত্রে আর হিমোগ্লোবিনের ক্ষেত্রে আলাদা আলাদা পিএইচ আচ্ছা আচ্ছা হতেই আচ্ছা পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলছে ডিমের অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি সাবস্ট্রেট হিসাবে কাজ করে তাহলে পেপসিন হচ্ছে 1.5, আর যদি হিমোগ্লোবিনের ক্ষেত্রে পেপসিনটা হচ্ছে কি তার ক্ষেত্রে পিএইচটা 2.2। ঠিক আছে, ডিফারেন্ট সাবস্ট্রেটের জন্য যে এনজাইমের হচ্ছে কি তোমার এই পিএইচ এর মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, দেখো একটা এনজাইমের ক্ষেত্রে এই অ্যাক্টিভ সাইট ছাড়াও আর একটা সাইট থাকে। ঠিক আছে, এটা ধরো অ্যাক্টিভ সাইট, আর একটা যে সাইট থাকে তাকে আমরা কি বলি, এটাকে বলা যায় অ্যালোস্টেরিক সাইট। অ্যালোস্টেরিক সাইট। অ্যাক্টিভ সাইটে কে বাইন্ড করে? সাবস্ট্রেট বাইন্ড করে। অ্যালোস্টেরিক সাইটে দুটো বাইন্ড করতে পারে, হয় কোনো ইনহিবিটর বাইন্ড করতে পারে, কিংবা যেটাকে আমরা কি বলি অ্যাক্টিভেটর বাইন্ড করতে পারে। ঠিক আছে, এটা ইনহিবিটর, একটা হচ্ছে অ্যাক্টিভেটর। ইনহিবিটর বাইন্ড করলে কি হবে না, তাহলে ইনহিবিটর বাইন্ড করলে এই অ্যাক্টিভ সাইটটাকে পরিবর্তন করে দেয়, ফলে সেখানে সাবস্ট্রেট বাইন্ড করতে পারে না, এইভাবে এনজাইমটা কাজটা বিঘ্ন ঘটে। আর যদি অ্যাক্টিভেটর বাইন্ড করে তাহলে সে কি করে না, অ্যাক্টিভেটর বাইন্ড করে যদি, তাহলে সে অ্যাক্টিভ সাইটের সঙ্গে সাবস্ট্রেট বাইন্ডিং অ্যাফিনিটিটাকে বাড়িয়ে দেয়। বুঝতে পারলে? তো সেক্ষেত্রে দেখো আমরা এই যে এনজাইম ইনহিবিশন হয়, তাহলে সেটা এই কোনো ইনহিবিটর গিয়ে বাইন্ড করলে কি হতে পারে না, কোনো ইনহিবিটর যদি কেন বাইন্ড করে তাহলে তার স্ট্রাকচারটাকে পাল্টে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে এই যখন হচ্ছে স্ট্রাকচার পাল্টে যায়, তাহলে তখন হচ্ছে কি এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটের এফিনিটি কমে যায়। তাহলে এই ইনহিবিশনটাকে আমরা দুভাবে দেখতে পাই। একটা হচ্ছে কি তোমার রিভার্সিবল, এটা ইরিভার্সিবল। রিভার্সিবল মানে হচ্ছে কি সেটা আবার তোমার হচ্ছে পরিবর্তন করা যায়, ইরিভার্সিবল মানে হচ্ছে পরিবর্তন করা সম্ভব না। এবার এই রিভার্সিবল ক্ষেত্রে দেখো কম্পিটিটিভ ইনহিবিশন, নন কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ ইনহিবিশন। ঠিক আছে, আর ইরিভার্সিবল ক্ষেত্রে অ্যাক্টিভ সাইট ডাইরেক্টেড, একটা হচ্ছে সুইসাইডাল ইনহিবিটর। তো সেক্ষেত্রে দেখো ভালো করে, প্রথমে যেটা আমরা দেখব, এই রিভার্সিবল হচ্ছে কি তোমার ইনহিবিশন, এটাকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা কম্পিটিটিভ, এটা হচ্ছে নন কম্পিটিটিভ, এটা হচ্ছে তোমার আনকম্পিটিটিভ। ভালো করে শুনে নাও। দেখো তাহলে কম্পিটিটিভ কাকে বলছে না, দেখো যদি কোনো ইনহিবিটর বাইন্ডিং সাইট আর সাবস্ট্রেট বাইন্ডিং সাইট, ঠিক আছে, দুটোই যদি সেম হয়, মানে অ্যাক্টিভ সাইট, সাপোজ এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, কার কার অ্যাক্টিভ সাইট না, এনজাইমের অ্যাক্টিভ সাইট। ওই অ্যাক্টিভ সাইটে কে বাইন্ড করা উচিত? সাবস্ট্রেট বাইন্ড করা উচিত। কিন্তু কোনো একটা ইনহিবিটর দেখা গেল তাকে দেখতে একই রকম হয়ে গেল। ঠিক আছে, তাহলে সে দুজন যদি একই সাইডে বাইন্ড করার চেষ্টা করে তাহলে কি হবে, ডাইরেক্ট হচ্ছে ইনহিবিশন হবে, কম্পিটিশন হচ্ছে এখানে, দুজন হচ্ছে কম্পিটিশন করছে কে বাইন্ড করে আগে, কারণ বোথ আর স্ট্রাকচারালি সিমিলার। তাহলে এখানে আমরা তাকে বলি কি কম্পিটিটিভ ইনহিবিশন। ধরো তোমাদের বাড়ির লোক, তোমরা ধরো মানে কেউ ইন্ডিভিজুয়াল লোক, সে কি করলে, তুমি ধরো ঘরে চলে, তোমার মতন যদি ঘরে আরেকজন কেউ চলে আসে তোমার ঘরে, তোমার মতনই একই রকম দেখতে, তাহলে ঘরের লোক কনফিউজ হয়ে যাবে, তাই না, যে কে আসল কে নকল। ঠিক আছে, ধরে দেখা গেল তোমাকেই নকল হয়ে বললো, ঠিক আছে, তুমি আসল তোমাকেই নকল হয়ে বললো, তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে দুজনের মধ্যে কম্পিটিশন হবে, তাই না, কারণ দুজন দেখতে একই রকম। তাহলে সেক্ষেত্রে দুজন কম্পিটিশন হলে, তাহলে যদি সেই সেই কম্পিটিশনটা, সেই ইনহিবিশনটাকে আমরা কি বলছি না, কম্পিটিটিভ ইনহিবিশন। কেন? যেহেতু বোধ স্ট্রাকচার মানে সাবস্ট্রেট এবং ইনহিবিটর বোধ আর স্ট্রাকচারালি সিমিলার। তো এই জন্য কি হয় না, এটাকে আমরা বলছি কম্পিটিটিভ ইনহিবিশন। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে এই যে এনজাইম প্লাস সাবস্ট্রেট, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে, তারপরে এখানে দেখো এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবারে কি হচ্ছে দেখো না, এখানে তুমি যদি ইনহিবিটর দিয়ে দাও, সে কি করছে দেখো, কম্পিট করছে, কার সঙ্গে কম্পিট করছে না, তোমার হচ্ছে কি এই এর সঙ্গে, তোমার কি বলে, তোমার হচ্ছে কি এনজাইমের সঙ্গে, সাবস্ট্রেটের সাথে। হ্যাঁ মানে সাবস্ট্রেটের সাবস্ট্রেটের সঙ্গে সে কম্পিটিশন করছে। কেন না, যেহেতু বোথ আর স্ট্রাকচারালি সিমিলার, কার না, এনজাইম এবং সাবস্ট্রেট। ঠিক আছে, তোমার হচ্ছে কি ইনহিবিটর এবং হচ্ছে কি তোমার সাবস্ট্রেট বোথ আর স্ট্রাকচারালি সিমিলার। তাহলে এটাকে আমরা তখন কি বলছি না, কম্পিটিটিভ ইনহিবিটর। আচ্ছা, এবার দেখো ভালো করে শোনো, এবার হচ্ছে পরেরটা নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কি হয় না, এখানে বলছে যে অ্যাক্টিভ সাইট ছাড়াও অ্যালোস্টেরিক সাইট রয়েছে, এই সাইটে কে বাইন্ড করছে দেখো না, তোমার হচ্ছে কি ইনহিবিটর এসে বাইন্ড করছে। হুম, এবার এই অ্যালোস্টেরিক সাইটে বাইন্ড করছে, করার পরে কি করছে না, সে এই অ্যাক্টিভ সাইটে
যে গঠনটাকে পাল্টে দিচ্ছে। তাহলে যদি অ্যাক্টিভ সাইটের গঠন পাল্টে যায়, তাহলে সেখানে এসে সাবস্ট্রেট বাইন্ড করতে পারবে কি? পারবে না। কেন পারবে না? না, যেহেতু হচ্ছে তার গঠন পাল্টে দিচ্ছে। কিংবা আরো এটা হতে পারে, এই ইনহিবিটর গিয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সেও গিয়ে বাইন্ড করে যাচ্ছে। তাহলে নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে আমরা দু প্রকার ইনহিবিশন দেখতে পাই। একটা আছে দেখো, সেটা অ্যালোস্টেরিক সাইডেও বাইন্ড করতে পারে, মানে এনজাইমের সঙ্গে বাইন্ড করতে পারে, কিংবা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গেও বাইন্ড করে ইনহিবিশন করতে পারে। ঠিক আছে, দুদিকেই বিপদ। ঠিক আছে, এনজাইমের সঙ্গে বাইন্ড করে বা তোমার হচ্ছে বাইন্ড করে তার ইনহিবিশন করছে, এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করেও তাকে ইনহিবিশন করছে। ঠিক আছে, তখন তাকে আমরা কি বলছি? নন কম্পিটিটিভ ইনহিবিশন আমরা বলছি। আচ্ছা, তারপরে যে আনকম্পিটিটিভ কাকে বলছে দেখো, না আনকম্পিটিটিভ হচ্ছে দেখো যখন ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, না এই দেখো যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা এনজাইমের ক্ষেত্রে এইটা সাবস্ট্রেট বাইন্ডিং সাইট, এটা তোমার হচ্ছে এলোস্টেরিক সাইট। ঠিক আছে, এবারে যখন কি করছে না কোনো ইনহিবিটর গিয়ে এখানে না বাইন্ড করে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে গিয়ে যদি ইনহিবিটর গিয়ে বাইন্ড করে, দেখতে পাচ্ছ এখানে দেখানো হয়েছে প্লাস দিয়ে আই এখানে দেখানো হয়েছে, মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে গিয়ে বাইন্ড করে ইনহিবিশন করছে, তখন তাকে বলা হচ্ছে না আনকম্পিটিটিভ ইনহিবিশন। মনে থাকবে, কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ এবং তোমার হচ্ছে নন কম্পিটিটিভ। তাহলে কম্পিটিটিভের ক্ষেত্রে অ্যাক্টিভ সাইডেই ইনহিবিটর এবং সাবস্ট্রেট বাইন্ড করে, নন কম্পিটিটিভ হচ্ছে কি তোমার এক তোমার হচ্ছে কি দু জায়গায় বাইন্ড করতে পারে। কোথায়? না এনজাইমের সঙ্গে বাইন্ড করে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে বাইন্ড করে। আর আনকম্পিটিটিভের ক্ষেত্রে কি হয় না শুধুমাত্র হচ্ছে কি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে বাইন্ড করে ইনহিবিশন করাচ্ছে। মনে থাকবে তো? খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আর ইম্পর্টেন্ট। মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো আচ্ছা এই 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 গ্রাফটাও দেখে নাও, এই গ্রাফটাও দেখে নাও, এই গ্রাফটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই গ্রাফটাও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, এই গ্রাফটাতে দেখো যে যে জিনিসটা আমরা বললাম যে কম্পিটিটিভ ইনহিবিশন, আনকম্পিটিটিভ ইনহিবিশন আর হচ্ছে কি তোমার নন কম্পিটিটিভ ইনহিবিশন। ঠিক আছে, এটা আনকম্পিটিটিভ, আচ্ছা এটা হচ্ছে কম্পিটিটিভ। তাহলে এই প্রথমটা দেখো, তাহলে কম্পিটিটিভের ক্ষেত্রে কি বললাম, এই যে দেখো ইনহিবিটরটা কোথায় বাইন্ড করছে না এনজাইমের সঙ্গে বাইন্ড করছে। আচ্ছা, আর তারপরে দেখলাম যে দেখো আনকম্পিটিটিভ ক্ষেত্রে কি বললাম, না এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে ইনহিবিটর বাইন্ড করছে। আর নন কম্পিটিটিভ ক্ষেত্রে এনজাইমের সঙ্গে বাইন্ড করতে পারে, এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করতে পারে। এবার এই জন্য কি হয়, যেহেতু কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে ডায়োড হচ্ছে কি তোমার অ্যাক্টিভ সাইডে গিয়ে বাইন্ড করছে ইনহিবিটর, তো এই জন্য ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, না কেএমটা হচ্ছে ইনক্রিজ হয়ে যাবে। তাই না, কেএম ইনক্রিজ করা মানে কি বলেছিলাম, সাবস্ট্রেট এনজাইম এফিনিটি বাড়বে না কমবে? কমে যাবে। কমবে। কমে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে এটা বাড়ছে মানে দেখো যেহেতু ইনহিবিটর গিয়ে বাইন্ড করছে এনজাইমের সঙ্গে, তো এই জন্য সাবস্ট্রেটের সঙ্গে এফিনিটিটা আছে কমিয়ে দিচ্ছে, কেন কেএম বেড়ে যাবে। তাহলে কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কেএম কি হবে, ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এবং ভিমেক্সটা আনএফেক্টেড, ভিমেক্স কোনোভাবে এখানে কোনো ইনভলভ হয় না। আবার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যেহেতু ইনহিবিটর বাইন্ড করছে, এই জন্য আনকম্পিটিটিভের ক্ষেত্রে কেএমটা আছে রিডিউস হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেএম রিডিউস হয়ে যাচ্ছে, কিন্তু ভিমেক্স হচ্ছে কি এটাও রিডিউস হয়ে যাচ্ছে। আর যদি নন কম্পিটিটিভের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যেহেতু দু জায়গায় হচ্ছে ইনহিবিশন বাই ইনহিবিটর হচ্ছে, এই জন্য কেএম আনএফেক্টেড, ভিমেক্সটা আছে রিডিউস হয়ে যাবে। কেন না দু জায়গায় তারা আছে ইনহিবিশন করে দিচ্ছে, এর ভিমেক্সটা আছে রিডিউস হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এই দুটো জিনিস মনে রাখবে, কম্পিটিটিভের ক্ষেত্রে কেএম ইনক্রিজড, ভিমেক্স আনএফেক্টেড, মানে আনচেঞ্জড আর কি, আনএফেক্টেড মানে আনচেঞ্জড। স্যার আরেকবার বলে দেবেন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রেটা? হ্যাঁ, মানে এখানে আমরা দেখে নিলাম যে কম্পিটিটিভের ক্ষেত্রে এনজাইমের সঙ্গে ইনহিবিটর এবং সাবস্ট্রেট দুজনেই কম্পিটিশন করছে, তো এই জন্য কেএমটা আছে ইনক্রিজ করবে, ভিমেক্সটা আনচেঞ্জড বা তোমার হচ্ছে আনএফেক্টেড থাকবে। আর যদি হচ্ছে কি তোমার এখানে দেখলাম যেহেতু এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে ইনহিবিটর বাইন্ড করছে, এই জন্য কেএমটা রিডিউস থাকছে, ভিমেক্সটা আছে রিডিউস হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি আমরা দেখি যে নন কম্পিটিটিভের ক্ষেত্রে যেহেতু দু জায়গায় ইনহিবিশন হচ্ছে, এই জন্য কেএমটা আছে তো আনএফেক্টেড, ভিমেক্সটা অবভিয়াসলি কমবে, কারণ দু জায়গায় হচ্ছে ইনহিবিটর বাইন্ড করে তাকে হচ্ছে কি সাপ্রেস করছে, এখানে ভিমেক্সটা আছে রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে। চলো এবারে দেখো নেক্সট।
আচ্ছা, এই জিনিসগুলো এখানে বলা আছে, যে জিনিসগুলো আমি বললাম এখানে করা আছে, কম্পিটিটিভ রিভিশন, নন কম্পিটিটিভ আর হচ্ছে আনকম্পিটিটিভ। এবারে দেখো, এবারে কিছু আমরা এনজাইম সংক্রান্ত কিছু তথ্য আমরা দেখে নেব, ঠিক আছে, যেগুলো শর্ট ফর্মে করা আছে, যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো একটু দেখে নাও। এখানে বলছে যে পারঅক্সিডেজ এনজাইম হচ্ছে, দেখো, ক্ষুদ্রতম এনজাইম। যত এনজাইম রয়েছে তার মধ্যে ক্ষুদ্রতম এনজাইমটার নাম কি? প্যারঅক্সিডেজ, মনে থাকবে। তাহলে যে সবচেয়ে স্মলেস্ট এনজাইমের নাম হচ্ছে কি? প্যারঅক্সিডেজ। আচ্ছা, রুবিস্কো একটা এনজাইম তোমরা সবাই নাম জানো, তাই না? এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দা হেমিস্ফিয়ার। কেন? দেখো, এটা হচ্ছে প্রচুর, মানে সব উদ্ভিদে পাওয়া যায়। রাইবোজ বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ। তাহলে এই এনজাইমটা হচ্ছে কি সর্বাধিক পরিমাণে বর্তমান। আচ্ছা, ডায়াস্টেজ হচ্ছে প্রাচীনতম উৎসেচক। আচ্ছা, কোএনজাইম হলো অ্যাপোএনজাইমের সঙ্গে শিথিলভাবে যুক্ত, হ্যাঁ, ঝিল্লি বিশেষ কম, এবং তাপ তাপ সহিষ্ণু হচ্ছে কি প্রোটিন জৈব পদার্থ। কোনটা? এই কোএনজাইমটা। আর পজিটিভ গ্রুপটা বলা হয়েছিল কি গো? তোমরাই বলেছিলে টাইটলি বাইন্ড থাকে, দৃঢ়ভাবে যুক্ত থাকে, ঝিল্লি বিশ্লেষণ অক্ষম, তাপ সহিষ্ণু, এবং তোমার হচ্ছে কি কি হয়? অপ্রোটিন জৈব পদার্থ, তাই না? কোএনজাইমটা হচ্ছে কি তাহলে শিথিলভাবে যুক্ত থাকে। আর হচ্ছে কি তোমার অ্যাপোএনজাইম, পজিটিভ গ্রুপটা হচ্ছে কি তোমার অ্যাপোএনজাইমের সঙ্গে কেমন ভাবে যুক্ত থাকে? না, দৃঢ়ভাবে যুক্ত থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শিথিলভাবে যুক্ত থাকে। আচ্ছা, সাধারণত ভিটামিন থেকে কোএনজাইম ও পজিটিভ বর্গ উদ্ভূত হয়, এবং ভিটামিনরা স্বল্পতায় কোএনজাইমের ঘনত্বটা হ্রাস পায়। আচ্ছা, এটা তো হলো। আচ্ছা, তার সঙ্গে বলছে উৎসেচকের সক্রিয় স্থানে যে অংশে সাবস্ট্রেট আবদ্ধ হয় তাকে আমরা বাট্রেসিং গ্রুপও বলতে পারি। মানে অ্যাক্টিভ সাইট আমরা না বলে বাট্রেসিং গ্রুপও বলতে পারি, তাই না? সক্রিয় স্থানে যে অংশে সাবস্ট্রেট বাইন্ড হয় সেটাকে আমরা বাট্রেসিং গ্রুপ বা অ্যাক্টিভ সাইট আমরা বলি। টার্নওভার নাম্বার তো তোমরা অলরেডি বুঝে গেছো, তাই না? টার্নওভার নাম্বারটা হচ্ছে কি প্রতি একক টাইমে যত পরিমাণ সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট হয় তাকে আমরা টার্নওভার নাম্বার বলি। ঠিক আছে, টার্নওভার নাম্বার বলি। এবার বলছে সক্রিয় সক্রিয় স্থানের সংখ্যা বা বিক্রিয়া ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে টার্নওভার নাম্বারটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটাও তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, কেএম এর মানটা তো বললাম, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে উৎসেচকের বিক্রিয়া তার সর্বাধিক গতিবেগের অর্ধেক হয়, তাই না? তাকে আমরা কেএম দিয়ে প্রকাশ করি, যেটা তোমাদের বলা হলো যে কেএম সমান হাফ ও ভিমেক্স, তাই না? হাফ ও ভিমেক্স। আচ্ছা, তারপর কেএম এর নিম্নমান সাবস্ট্রেট উৎসেচকের প্রতি আসক্তিকে বোঝাতে সাহায্য করে। ঠিক আছে, কেএম এর নিম্নমান হচ্ছে সাবস্ট্রেট উৎসেচকের উচ্চ আসক্তি নির্ণয় করে। কি কি বলেছিলাম বলো? কেএম এর মান বাড়লে কমলে কি হয় বলো, কেউ একজন বলো। এই যে বলছে কেএম এর মান আসক্তি। বাড়লে হুম। স্যার বাইন্ডিং অ্যাফিনিটিটা কমে যাবে। বাইন্ডিং কার সঙ্গে বাইন্ডিং হবে দিয়ে দিই? ওই এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটের। এনজাইমের সাথে হ্যাঁ, সাবস্ট্রেটের। সাবস্ট্রেটের বাইন্ডিং এফিনিটিটা কমে যাবে। আর কেএম এর মান যদি হচ্ছে কি তোমার কি হবে? কম না, হয় তাহলে কম হয় তাহলে অ্যাফিনিটিটা বাড়বে, বাড়বে, এটা মনে রাখবে। আর এটাও আমরা বলেছিলাম যে এই যে আরএনএ এনজাইম হচ্ছে কি দেখো তোমার হচ্ছে রাইবোজাইম রাইবোজ হয়ে গেছে, এটা রাইবোজাইম হতো। ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে প্রোটিন বিহীন উৎসেচক, এখানে কোনো প্রোটিন থাকে না, আরএনএ হিসাবে কাজ করে। সাবস্ট্রেটের অনুকূল গঠনযুক্ত যৌগ, প্রতিদ্বন্দ্বীমূলক প্রতিরোধকের কাজ করে, এটা তো তোমাদের মনে হলো যে সাবস্ট্রেটের সঙ্গে যদি সিমিলার হয়ে যায় কোনো ইনহিবিটার তাহলে সেখানে সমস্যা রয়েছে। আচ্ছা, যেসব অ্যান্টিবডি উৎসেচকের মতন ক্রিয়া করে তাকে বলা হচ্ছে অ্যাবেনজাইম বলা হয়। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে, কারণ এখন তো দেখতে পাচ্ছ যেখান থেকে দু একটা টার্ম ঢুকিয়ে দিচ্ছে, যে দিয়ে দেয় যে অ্যাবেনজাইম, তাহলে তোমরা মনে করবে যে যে সমস্ত অ্যান্টিবডি উৎসেচকের মতন ক্রিয়া করে তাকে বলা হচ্ছে অ্যাবেনজাইম। আচ্ছা, মায়োসিন গঠন প্রোটিন যেটা আছে তোমার উৎসেচকের প্রোটিন, উভয় বৈশিষ্ট্যযুক্ত। আচ্ছা, উৎসেচকের কোষে কলয়েডের মতন কাজ করছে, এটা আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রেই দেখেছিলাম যে উৎসেচক হচ্ছে কলয়েডের মতন ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে আপাতত আজকে অনেক স্যার ইনফরমেশন তো। আরএনএ অ্যাসটা কি? একটা আরএনএ কোশ্চেনে দেখেছিলাম আরএনএ অ্যাস বলে একটা কিছু একটা ছিল। এইরকম লেখা আছে তো, আরএনএস। এটা আরএনএস হ্যাঁ হ্যাঁ। থাকুক বা ডিএনএস থাকুক বা প্রোটিনেস থাকুক, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কি তোমার এনজাইম। এগুলো এই আরএনএ কে কি করতে পারে? না, ব্রেক করতে পারে, ধ্বংস করতে পারে। ডিএনএ মানে ডিএনএ কে ব্রেক করতে পারে। ঠিক আছে, প্রোটিনেজ মানে হচ্ছে কি তোমার প্রোটিনকে ভাঙতে পারে। যে সমস্ত এনজাইম আরএনএ কে ডেস্ট্রয় করতে পারে বা ব্রেকডাউন করতে পারে তাকে আরএনএজ বলা হয়। ডিএনএজ হচ্ছে কি তোমার ডিএনএ কে ব্রেক করতে পারে, আর প্রোটিনেজ হচ্ছে কি প্রোটিনকে ডেস্ট্রয় করতে পারে বা ভাঙতে পারে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো তাহলে এই এই ইনফরমেশন গুলো আপাতত জানো এনজাইম থেকে, তাতেই হবে।
ঠিক আছে, যে জিনিসগুলো বলা হলো সেগুলোই তোমরা স্যার আপাতত 17 নম্বরটা ঠিক বুঝলাম না। কি মায়োসিন নাম্বারটা? গাঠনিক প্রোটিন। হ্যাঁ, স্যার 17, 17। মায়োসিন গাঠনিক প্রোটিন এবং উৎসেচক প্রোটিন উভয়ই বৈশিষ্ট্যযুক্ত। মানে মায়োসিন হচ্ছে কি তোমার একটা আছে তোমার প্রোটিন, তো মায়োসিন, এই যে মায়োসিন, এই প্রোটিনটা হচ্ছে কি তোমার এমনি স্ট্রাকচারাল প্রোটিন হিসাবেও কাজ করে, আবার এনজাইমেটিক প্রোটিন হিসাবে কাজ করে। মানে যেই মায়োসিনটা আছে কি তোমার প্রোটিন হিসাবে কাজ করছে আর উৎসেচক হিসাবে কাজ করছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্ট্রাকচারাল প্রোটিন হিসাবে কাজ করে, এনজাইমেটিক প্রোটিন হিসাবেও কাজ করে। তাহলে এতটা থাক আপাতত, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, এতটাই থাক আজকে, অনেকটাই বলা হয়ে গেল। স্যার সানডে মক টেস্ট হবে তো? অবভিয়াসলি যেমন করে হয় তেমন করেই চলবে। সানডে মক টেস্ট হবে, এবং সানডে রবিবার যে রাতে মক টেস্টের সলিউশন যেমন করে হয়, তখন যেমন র্যাঙ্ক দেওয়া হয়, যেমন কে কত পায় দেখানো হয়, সবটাই দেখানো হবে। ঠিক আছে, স্যার 13 নম্বরে পরম উষ্ণতার মান স্যার 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বললেন না, এখানে 25 থেকে এটা 240 বাবা আছে। বিভিন্ন জায়গায় না একটু বিভিন্ন যেমন লেখা আছে, বুঝতে পারলে? এটা তোমার হচ্ছে কোনো কোনো বইতে দেখবে 40 থেকে 45, কোনো আবার 30 থেকে 45। ঠিক আছে, তুমি হচ্ছে কি এটা এই জন্য আমি তোমাদের বলে দিয়েছিলাম, যেখানে ওই 40 বা 45-এর এরকম গায়ে থাকবে সেটাকেই তোমরা ধরে নেবে আর কি। এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা আছে, বুঝতে পারলে? তবে অপটিমামটা ঠিক ওই আছে স্যার। 40-এর গায়ে, হ্যাঁ, 40 থেকে 45। ঠিক আছে, এতটা থাক আছে।